শুভ্র থেকে ভালোই অ্যাক্টিভ, 27 আছে। আসসালামু আলাইকুম। আমার এইচএসসি 26 ব্যাচের প্রিয় ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। এই যাত্রাটা আমি 10 দিন আগে শুরু করতে পারতাম বা করার কথা ছিল, কিন্তু আমরা 10 দিন পরে শুরু করছি। আহ, এটা বাধ্য হয়েছি। আমি চাইলেও আসলে গত সপ্তাহে শুরু করতে পারি নাই। কিছু কারণ ছিল। আমি নিজেই একটা পরীক্ষার মধ্যে ছিলাম। তোমরা জানো যে তোমরা যারা ডাক্তার হতে চাও তাদেরকে জীবনের পরীক্ষার মধ্যেই থাকতে হবে। তো আমার নিজেরই একটা বড় পরীক্ষা ছিল, সেজন্য গত সপ্তাহে আমরা শুরু করতে পারি নাই। সেজন্য এই ফ্রি উইকের ক্লাসটা, এটা কিন্তু একটা ফ্রি উইকের ক্লাস। পেইড ব্যাচের যদিও আমরা 26 ব্যাচের কোর্স শুরু করে দিয়েছি, তোমরা অলরেডি লিঙ্ক দেখতে পাচ্ছ কমেন্টে, আমি একটা লিঙ্ক পোস্ট করে দিয়েছি। কিন্তু এটা ছাড়াও এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমরা পেইড ব্যাচে ক্লাস শুরু করব। তোমরা যারা যুক্ত হয়েছো ইনশাআল্লাহ। শিহাব, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ এবং যারা একটা কামব্যাক দেওয়ার কথা চিন্তা করছো, ভাইয়া আমি খুব বেশি কিছু পড়িনি, আই ওয়ান্ট টু গিভ আ কামব্যাক, তাদের জন্য এই কোর্সটা। এবং যারা, আমি তোমাদেরকে বারবার বলেছি যে আমি আমার সেকেন্ড ইয়ারে উঠে আমি আমার জীবনের সেরা পড়ালেখাটা করেছিলাম। আমি আমার জীবনের সেরা, তোমাদের কেবল সেকেন্ড ইয়ার শুরু হচ্ছে, তোমাদের সামনে এখনো গুনে গুনে, জাস্ট খালি বলে রাখি, 2 মিনিট শুরুতেই একটু বলে রাখি, তাহলে তারপরে পড়া শুরু করব। তোমাদের সামনে একদম গুনে গুনে, আজকে তো মে মাস, রাইট? আজকে তো মে মাস। সো তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে কবে? আগামী বছর, রাইট? তোমাদের এইচএসসি পরীক্ষা এ বছরের এইচএসসি পরীক্ষা যেহেতু জুন মাসে হচ্ছে, আগামী বছর এইচএসসি পরীক্ষা হবে অ্যারাউন্ড মে। সো এখানে আছে 12 মাস। এইচএসসি হবে মে, জুন, 2 মাস। এখানে আছে 2 মাস। তারপরে অ্যাডমিশন টেস্টে তোমরা আরো 3 মাস সময় পাবা। 3 মাস সময় পাবা অ্যাডমিশনে। সো মোটমাট তুমি কতটুকু সময় পাচ্ছ? তোমার হাতে দেখতে গেলে এখনো 17 মাস সময় আছে। তোমার ভর্তি পরীক্ষার আগে, মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে হবে, তারপরে ভার্সিটি ভর্তি পরীক্ষা, তারপরে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলো একই সময় হবে, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে মোটামুটি ভাবে 17 মাস সময় আছে। এখন যারা আমরা একদম বায়োলজি পড়িনি, যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য বায়োলজিতে পিছিয়ে আছি, যারা ভার্সিটি, যারা ম্যাথ ফিজিক্স করতে করতে বায়োলজিতে ফোকাস করিনি, এই কোর্সটা তাদের জন্য। আমরা এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়বো। কিভাবে পড়বো সেটা আজকের ক্লাস করলেই তোমরা বুঝতে পারবা। আমাদের এই কোর্সের টাইমলাইন কি হবে? আমাদের এই কোর্স, আমরা কি 17 মাসের কোর্স করব? আমরা 17 মাসের কোর্স করব না। আমাদের এই কোর্সের টাইমলাইন হবে, জাস্ট তোমাদেরকে একবার আউটলাইন দিয়ে দিই। আমাদের এই কোর্সের টাইমলাইন হবে মে টু ডিসেম্বর। খেয়াল করো,
মে থেকে ডিসেম্বর তুমি আমার সাথে পুরা বইটা, মে থেকে ডিসেম্বরের মধ্যে তুমি আমার সাথে পুরা বইটা A to Z পড়ে ফেলবা। A to Z মে থেকে ডিসেম্বরের মধ্যে আমরা তোমাকে বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা তোমাকে আমি পড়াই দিব, তুমি যদি আমার সাথে ক্লাস করো। আমি তোমাকে বলেছি 8 আর 80টা ক্লাস, সো এই 80টা ক্লাস A to Z আমি তোমাকে পড়াই দিব। তোমার কাজ হবে জাস্ট শেষ করা। পরের বছর তুমি একটু তাকায় দেখো, পরের বছর তোমার কাছে আরো 12 মাস সময় থাকবে। 12 মাস না থাকলেও মোটামুটি ভাবে 10 মাস সময় থাকবে তোমার জাস্ট রিভিশন করার জন্য। টেস্ট পরীক্ষা দেওয়ার পর তুমি রিভিশন করবা, এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় রিভিশন করবা, অ্যাডমিশনের সময় রিভিশন করবা। দ্যাটস অল। তাহলে আজকে আমরা কোর্সের ক্লাস শুরু করব, এইচএসসি 26-এর কোর্স। এটা কোন কোর্সের ক্লাস যারা প্রথমবার দেখবে তারা হয়তো বুঝতে পারবে না, জাস্ট তাদের জন্য বলে রাখি যাতে তোমার বুঝতে সহজ হয়। জাস্ট গুগল করবা ডিএমসি ড্রিমার শপ, আমাদের নিজস্ব শপ আছে, প্লাস অপার্স ক্লাসরুমের শপ আছে। এই কোর্সের ক্লাস হচ্ছে ডিএমসি ড্রিমার্স এইচএসসি 26-এর বায়োলজি কোর্স। এইচএসসি 26-এর বায়োলজি কোর্স তুমি একটু তাকায় দেখো, এই যে দেখো পেপার 1 ডিটেইলস, দেখো অলরেডি আমাদের সাথে 220 জন যুক্ত হয়েছে তোমরা পেপার 1-এ। যদিও কোর্স একটাই, পেপার 1 পেপার 2 আমি মনে করি যে দুইটাই আসলে একই কোর্স, আমি জাস্ট তোমাদেরকে এনরোলমেন্টের সুবিধার জন্য। তো আমরা আজকে শুরু করলাম এবং এই কোর্সের আজকে থেকে আমি যাত্রা শুরু করলাম অফিসিয়ালি। আজকে আমি তোমাদেরকে পড়াবো পরিপাক এবং শোষণ। একদল বলছে যে ভাই এটাকে আবার পড়াবেন, আমি এই 3 ক্লাসে একবারই পারফেক্টলি পড়াবো। এই 3 ক্লাসে তো আমরা পুরাটাই শেষ করতে পারি, A to Z শেষ করতে পারি। আজকে প্রথম ক্লাসে আমাদের কাজ থাকবে, সবাই মনোযোগ দিবা। আজকে হলো 1 নম্বর ক্লাস। আমার ক্লাস আজকে ক্লাস শেষে যে নোট সাবমিট করবে, তোমরা দেখেছো যে 25 ব্যাচকে আমরা নোট সাবমিশন, 25 ব্যাচকে আমরা গিফট পাঠাচ্ছি নিয়মিত। তো যারা নোট সাবমিট করবে এবং নোটগুলো ভালো হবে, অন্যরা পছন্দ করবে, যার নোট মানুষ নিজে ডাউনলোড করে পড়বে এবং প্রশংসা করবে, তাদের সবাইকে আমি গিফট পাঠাবো। নোট সাবমিশন যারা করবে 3টা ক্লাসেরই, যারা মনোযোগ দিয়ে 3টা ক্লাস করবে, আমার পেইড ব্যাচের হোক আনপেইড ব্যাচের হোক, প্রত্যেককে আমি গিফট পাঠাবো। ভাইয়া কি গিফট পাঠাবেন? আমরা আমাদের নতুন ড্রিমার্স জার্সি তৈরি হচ্ছে, নতুন ড্রিমার্স জার্সি তৈরি হচ্ছে। তো তুমি এই যে তাকায় দেখো, প্রত্যেককে আমি গিফট পাঠাবো যারা সুন্দর করে ক্লাস নোট সাবমিট করবে। এই যে স্বর্ণের বক্সে, মনে হবে যে তোমাকে বাসায় তোমাকে আমি গহনা পাঠিয়েছি, তোমাকে আমরা প্রত্যেককে নোট সাবমিট করে যারা করবে প্রত্যেককে আমি গিফট পাঠাবো। ওকে, সো মনোযোগ দিয়ে 3টা ক্লাসই করতে হবে এবং নোট নিতে হবে, নোট করতে হবে। দ্যাট ইজ আমি এইটা চাইবো তোমার কাছে, ঠিক আছে? এটা কি ফ্রি ক্লাস নাকি পেইড ব্যাচের ক্লাস? এইটা পেইড ব্যাচের ক্লাস। প্রথম এই চ্যাপ্টারটা ফ্রি হবে সবার জন্য, ক্লাসটা পেইড ব্যাচের। আরো একবার বলে নিচ্ছি, এইটা পেইড ব্যাচের ক্লাস, এটা পেইড ব্যাচের ক্লাস, কিন্তু ক্লাসটা সবার জন্য ফ্রি থাকবে। ক্লাসটা পেইড ব্যাচের কিন্তু সবার জন্য ফ্রি। আর কথা বাড়াবো না, পড়া শুরু করে দেই, চলো বিসমিল্লাহ বলে শুরু করে দেই। রেডি? আমরা আজকে পরিপাক শোষণ পড়বো। রেডি? 1 2 3। পরিপাক ও শোষণ বইয়ের পুরাটা শেষ করব আমরা। দেখো এখানে 2টো শব্দ, আমরা এগুলো মুখস্থ করার চেষ্টা করি, আমরা সবাই এগুলো মুখস্থ করার চেষ্টা করি। প্রিয় ভাই ও বোনেরা, এইগুলাতে মুখস্থ করার কিছু নাই। চলো কিভাবে দেখো, আমরা একটু তাকায় দেখো, পরিপাক এবং শোষণ এই শব্দ দুটো মানে কি? আমরা এটা অনেকে নিজেরাই বুঝি না। আমরা বলি না, আমরা এই শব্দটা বলি না যে আমার খাবারটা ভালো হজম হয়নি। আমরা হজম কথাটা যে বলি, এই হজম দ্বারাই আসলে পরিপাক এবং শোষণ দুটোকে একসাথে বোঝানো হয়। আমরা বাংলা ভাষায় বলি না যে আমার হজমের সমস্যা হচ্ছে, তো এই হজম সমস্যার শব্দটা দ্বারাই পরিপাক ও শোষণ এই 2টা কথাকে একসাথে বোঝানো হয়। কিন্তু আমরা যেহেতু বায়োলজি পড়বো, আমরা এখানে হজম কথাটা বলবো না, আমরা এখানে পরিপাক এবং শোষণ এই কথাটার অর্থ জানবো এবং পড়া এখান থেকেই শুরু করব। লেটস স্টার্ট। পরিপাক মানে কি? পরিপাক মানে কি? চলো শুরু করা যাক। দেখো আমরা কি কি খাবার খাই। আজকে দুপুরে তুমি ভাত খেয়েছো, রাইট? ধরো তুমি ভাতের সাথে মাছ খেয়েছো, মাছের সাথে তুমি ডাল খাইছো, ডাল বা মাছের ঝোল খাইছো, ওখানে ঝোলের সাথে তেল ছিল। আর কি খাইছো? আর খাইছো পানি, তাই তো? খাবারগুলা প্রত্যেকটার মধ্যে লবণ দেওয়া ছিল। তাহলে লবণ ছাড়া কি খাবার মজা হয় নাকি? এবং এই খাবারগুলোর মধ্যেই তুমি অনেক পরিমাণে ভিটামিন পেয়েছো। তো আমরা মানুষরা কয় ধরনের খাবার খাই? আমরা মানুষেরা এই 6 ধরনের খাবার খাই। তুমি একটু তাকায় দেখো, আমরা মানুষেরা এই 6 ধরনের খাবার খাই। এগুলো হলো আমাদের খাবার। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মানুষের খাদ্য কয় প্রকৃতির, তাহলে আমাদের খাবারগুলা এই 6 প্রকৃতির। এখন এই যে ভাত, মাছ, তেল, পানি, লবণ, ভিটামিন, এইগুলো আমরা সবগুলো হুলুম হালুম করে খেলাম। তুমি দুপুরবেলা খেলা, ঠিক আছে? তুমি প্রত্যেক দিনই খাবারটা খাইলা, তুমি খাবারটা খাচ্ছ, খাবার পরে এটা পেটে গেল, পেটে যাওয়ার পরে এটা কি ঘটনা ঘটে?
যেই ঘটনাটা ঘটে সেটার নামই পরিপাক, পরিপাক হওয়ার পর যেই ঘটনাটা ঘটে সেটার নামই শোষণ। ভাই কি ঘটনা ঘটে দেখো, এই যে ভাত মাছ তেল পানি লবণ, একটু খেয়াল করো, তোমার পেটে যাওয়ার পর এই ভাতগুলো ভেঙে চৌচির হয়ে যায়, ভাতগুলো ভেঙে চৌচির হয়ে যায়, মাছগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, তেলগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, এই প্রত্যেকটা জিনিস ভেঙে ছোট ছোট তরল একদম এককে পরিণত হয়। আমাদের এই যে বিল্ডিংটা, তুমি যে বিল্ডিং এ বাস করো, এটা একটা বড় বিল্ডিং, এই বিল্ডিংটা ছোট ছোট ইট দিয়ে তৈরি না? ছোট ছোট ইট দিয়ে তৈরি না? এই ইটগুলো হলো একক। ঠিক তেমনি আমরা যে ভাতগুলো খাই, এই ভাতগুলার এককের নাম হলো গ্লুকোজ। আমরা যে মাছ খাই, সেই মাছের এককের নাম হলো অ্যামিনো অ্যাসিড। আমরা যে তেল খাই, সেই তেলের এককের নাম হলো ফ্যাটি অ্যাসিড। ও খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভালো করে তাকাও। আমরা যে ভাত খাই, সেই ভাতগুলো কিসে পরিণত হয়? সবাই দ্রুত দ্রুত দ্রুত, সবাই দ্রুত, সবাই বলো। ভাতগুলো যে খাই ওগুলো কিসে পরিণত হয়? ভেঙে গ্লুকোজ। আমরা যে মাছ খাই সেগুলো পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে। আমরা যে তেল খাই সেগুলো পরিণত হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আমরা যে পানি খাই, পানি লবণ, ভাই পানি পানি, লবণ লবণ, এদের কোনো তেমন পরিবর্তন হয় না, এদের আসলে তেমন কোনো পরিবর্তন হয় না, এরা যা ছিল এরা তাই থাকে, এরা যেমন ছিল তেমন থাকে, এদের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কার? ভাত মাছ তেল, এই খাবারগুলাকে, এই খাবারগুলাকে বলা হয়, এই যে খাবারগুলা, এই খাবারগুলাকে বলে জটিল খাদ্য। তাহলে এই জটিল খাবারগুলা তোমার পেটে গিয়ে ভেঙে এই খাবারগুলাকে বলে সরল খাদ্য, সরল। তাহলে যে প্রক্রিয়ায় তোমার পেটে গিয়ে জটিল খাবারগুলা ভেঙে সরল খাবারে পরিণত হয়, সরল খাবারের নাম কি? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তোমরা দেখছো, এই তোমরা কি কখনো হাসপাতালে ভর্তি হয়েছো? হাসপাতালে ভর্তি হলে অনেক সময় দেখবা যে ডাক্তাররা আমরা রোগীদেরকে গ্লুকোজ স্যালাইন দেই। খেয়াল করো, আমরা যে স্যালাইনটা দিই, স্যালাইনটার নাম গ্লুকোজ স্যালাইন। অনেক সময় আমরা রোগীকে প্রোটিন স্যালাইন দিই, যেটার মধ্যে শুধু অ্যামিনো অ্যাসিড থাকে। অনেক সময় আমরা রোগীকে ফ্যাটি অ্যাসিড এই স্যালাইনটা দেই। তোমাদের বিশ্বাস হয় না? ছবি দেখাচ্ছি, তাহলে বিশ্বাস হবে। দেখো, গ্লুকোজ স্যালাইন দেই আমরা রোগীকে, গ্লুকোজ স্যালাইন, গ্লুকোজ স্যালাইন। এই যে দেখো, তুমি বাজারে কিনতে পাবা গ্লুকোজ স্যালাইন, নরমাল স্যালাইন এটা, এই যেটা হলো গ্লুকোজ স্যালাইন। এইটা দিলে সরাসরি রক্তে দেওয়া যায়, সরাসরি রক্তে দেওয়া যায়। কোনটা? গ্লুকোজ স্যালাইন। দেখতে পাচ্ছ? দেখতে না পেলেও তুমি সার্চ দিলেই বুঝতে পারবা। তারপরে আমরা দেখো, তুমি বাজারে কিনতে পাবা, তোমার আত্মীয় স্বজন কখনো যদি ভর্তি হয়, কখনো যদি অপারেশন করে থাকে, তাহলে দেখবা এই স্যালাইনগুলো ইউজ করা হয়। এই যে এই স্যালাইনটার নাম প্রোলিভ। তুমি কালকেই দোকানে যাও, দেখো এখানে কি লেখা আছে, কম্পোজিট অ্যামিনো অ্যাসিড সলিউশন। এটার মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে, ডিরেক্ট আমরা রক্তে দিয়ে দিই। আবার তোমাকে দেখাই দিচ্ছি জাস্ট যাতে তোমার মনে থাকে যে তোফাইল ভাই এরকম একটা কিছু দেখাইছিল আমাকে, আমার ব্রেনের মধ্যে যাতে জিনিসটা থাকে। ফ্যাটিসল, এই যে দোকানে যাও, যে কোনো একটা ফার্মেসিতে যাও, গিয়ে বলো যে ভাই ফ্যাটিসল আছে নাকি। দেখো ফ্যাটিসলের এখানে কি লেখা আছে, এটা লোড হচ্ছে না ভালো ছবিটা। ফ্যাটিসলের মধ্যে কি? ফ্যাট মানে কি? ফ্যাট মানে ফ্যাটি অ্যাসিড, এটার মধ্যে থাকে হলো ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা ডিরেক্টলি, এই যে দেখো ইন্ট্রাভেনাস ফ্যাট ইমালশন, তার মানে এটার মধ্যে থাকে হলো ফ্যাটি অ্যাসিড। তো আমরা ডিরেক্টলি রক্তের মধ্যে এইগুলো দিয়ে দিতে পারি, সরল খাবারগুলো দিয়ে দিতে পারি। দেখো, জটিল খাবারটা আমরা খাই, এইটাকে সরল বানানোর জন্য এত আয়োজন, তোমার মুখ, তোমার জিহ্বা, তোমার অন্ননালী, তোমার পাকস্থলী, তোমার এত কিছু কেন? সবকিছু এইটাকে এইরকম বানানোর জন্য। এরপর বানানোর পর কি করার জন্য? এই জিনিসগুলাকে এরপর কোথায় নিবা তুমি? এই জিনিসগুলাকে এরপরে তুমি রক্তে পাঠাবা। এরপরে তুমি এগুলাকে কোথায় পাঠাবা? এরপর তুমি এগুলাকে রক্তে পাঠাবা। রক্ত।
এই যে সরল খাবারগুলোকে রক্তে পাঠানো, পেটের নাড়িভুঁড়ি থেকে রক্তে পাঠানো, এই জিনিসটার নামই হলো শোষণ। এই জিনিসটার নামই হলো শোষণ। তাহলে পরিপাক এবং শোষণ কাকে বলে? এই স্লাইডটা প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ। জটিল খাবারগুলোকে ভেঙে সরল খাবারে পরিণত করা, এই জিনিসটার নাম হলো পরিপাক। আর পরিপাককৃত খাবারগুলোকে রক্তে প্রবেশ করা, পরিপাক নালী থেকে কোথায় যাবে? রক্তে, এই জিনিসটার নাম হলো শোষণ। তুমি পুরো প্রসেসটা অ্যাভয়েড করতে পারো ডিরেক্ট রক্তের মধ্যে তুমি যদি এই খাবারগুলো দিয়ে দাও। যখন মানুষ মুখে খেতে পারে না, ধরো তোমার একটা অপারেশন হলো, যে তোমার মুখে বড় একটা অপারেশন হলো, তুমি মুখ দিয়ে খেতে পারবে না, বা তোমার পাকস্থলীতে বড় একটা অপারেশন হলো, বা তোমার নাড়িভুঁড়িতে বড় একটা অপারেশন হলো, আগামী 15 দিন তুমি খাবার দাবার গ্রহণ করতে পারবে না, তাহলে কি তুমি মরে যাবা? তখন মানুষ কিভাবে বেঁচে থাকে? তখন এই যে গ্লুকোজ, এই যে অ্যামিনো অ্যাসিড, এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই খাবারগুলা আমরা সরাসরি রক্তে দিয়ে দেই। এই রক্তে দেওয়ার মাধ্যমে আমরা বেঁচে থাকি। দিন শেষে উদ্দেশ্য কি? এই খাবারগুলা ভেঙে শক্তি তৈরি করা, এটাই তো উদ্দেশ্য। তাহলে এই সরল খাবারগুলা ডিরেক্ট রক্তে দিয়ে দিলেই হয়ে গেল। এখন আমরা তো মানুষ তো এইভাবে ডিরেক্ট দিয়ে দিতে পারি না, বা আমরা সবসময় তো এভাবে দিয়ে বেঁচে থাকবো না। সেই জন্য আমাদেরকে খাবার গ্রহণ করতে হয় জটিল খাবারগুলা। তাহলে জটিল খাবারগুলোকে ভেঙে সরল করাকে বলা হয় পরিপাক। পরিপাককৃত খাবারগুলাকে পরিপাক নালী থেকে রক্তনালীতে প্রবেশ করার নাম হলো শোষণ। কে কে কথাটা বুঝতে পেরেছো? ফাতিন, বুঝতে পেরেছো? এই তোমরা রেসপন্স করছো না, কি ব্যাপার? এতজন স্টুডেন্ট কিন্তু তোমাদের উপস্থিতি কম কেন ক্লাসে? কি ব্যাপার, কোথায় তোমরা? কি ব্যাপার, তোমাদের উপস্থিতি কোথায়? ওকে, তাহলে দেখো আমি যা যা বললাম এগুলো তো মুখস্থ করার কিছু নাই। তোমাকে এই কথাটা দেখো বইয়ের মধ্যে দেওয়া। সো চলো আমরা দেখি এটা বইয়ের মধ্যে কিভাবে দেওয়া। আমরা 3D অ্যানিমেশনে দেখে নিব। পরিপাক, শোষণ, ঠিক আছে? ওকে, সো দেখো পরিপাক কাকে বলে। পরিপাকের সংজ্ঞা তুমি লিখবা, পরিপাকের সংজ্ঞা তুমি লিখবা, এবং তুমি যদি এই শব্দ যেটা না লেখো, দেখো জটিল খাবারকে তুমি সরল ও তরল উপযোগী খাবারে পরিণত না করো, তাহলে শব্দ তোমাকে দুইটা কথা লিখতেই হবে। এক, জটিল খাবার। দুই, সরল খাবার। এই কথা তোমাকে লিখতে হবে। এই কাজটা কে করবে? কয়েকটা হরমোন করবে এবং কয়েকটা এনজাইম করবে। এই কথাটা তোমাকে বলে দিলেই হয়ে গেল। তাহলে আমাদের মূল পড়া কি? ডান। তাহলে এই হলো পরিপাক। ভাই, পরিপাক যে করে তাকে বলা হয় পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। কথাটা হয়ে গেল, আশা করি উত্তর করতে পারবা। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা এগুলা মুখস্থ করার কিছু নাই, আমি তোমাদেরকে ছবি দেখাচ্ছি। ভাইয়া একটা অধ্যায়, ভাইয়া এটা কি আমাদের ফ্রি ক্লাস নেন নাকি? যদি নেন তাহলে একটা অধ্যায় নিয়ে একটা অধ্যায় নিব। ক্লাসটা করো মনোযোগ দিয়ে, এত কথা না বলে। তাকাও, পরিপাকতন্ত্র দেখতে কেমন? এই যে আমাদের পরিপাকতন্ত্র দেখতে পাচ্ছ, এই হলো আমাদের প্রিয় বল্টু। বল্টুর দিকে তাকাও, বল্টুর দিকে তাকাও। এই হলো পরিপাকতন্ত্র। তুমি তাকায় দেখো, এই হলো বল্টুর মুখ। এই দিক দিয়ে খাবারটা ঢুকলো, এই যে খাবার খাইলো, দেখো ভালো মতো তাকাও। এই যে এইটা হলো গলবিল। আমরা যে ঢোক গিলি যে জায়গায়, তাহলে সবার আগে এই জায়গায় থাকে মুখ। এই জায়গায় আমাদের মুখ, মুখের ভিতরে এই জায়গাটা ফাঁকা, মুখ গহ্বর। এই যে গলবিল, গলবিলের পর এই যে দেখো অন্ননালী, খাদ্য নালীটার দিকে তাকাও। উপর থেকে নিচের দিকে নেমে গেছে, খাবারের মতো নেমে গেছে খাবার খাওয়ানোর জন্য তোমাকে, ঠিক আছে? ওকে, নেমে গেছে। তারপর এই যে দেখো এটা ঢুকলো কোন জায়গায়? পাকস্থলী। এটা কোথায় ঢুকলো? অন্ননালীটা কোথায় এসে ঢুকলো? অন্ননালীতে এসে ঢুকলো পাকস্থলীতে। এরপর এই যে পাকস্থলী, দেখো পাকস্থলীর পরে কতগুলো পেঁচানো। এই যে এই পুরাটাই হলো ক্ষুদ্রান্ত, ছোট ছোট প্যাচ। পাকস্থলীর পরে এটা হলো ক্ষুদ্রান্ত, পেটের নাড়িভুঁড়ি। কয়েকদিন পরে কুরবানির ঈদ, তুমি জাস্ট কুরবানির ঈদে দেখতে পাবা
তুমি কুরবানির ঈদ দেখতে পাবা। তারপরে দেখো এইটা যুক্ত এইখানে, এই হলো বৃহদান্ত্র, খাবার বের হয়ে গেল। এই যে তোমার হাগুর রাস্তা, এটার নাম পায়ুপথ। এই দিক দিয়ে তুমি যে খাবারটা খাইলা সেটা হাগু হয়ে বের হয়ে গেল। তুমি কি দেখতে পাচ্ছ? ভাইয়া কলেজ ইয়ার ফাইনাল 5, 6, 7, 8 ইউনিট রয়েছে। আচ্ছা, ইয়ার ফাইনালে 5, 6, 7, 8, কিন্তু ভোটে তো এইটা জিতছে, সবাই পরিপাক শোষণ চেয়েছে। কারো কারো কলেজে ইয়ার ফাইনালে এই চ্যাপ্টারটা আছে, সেই জন্য 5, 6, 7, 8 তো আমি আর্কাইভ দিয়ে দিয়েছি তোমাকে। সো এই 3 নাম্বার চ্যাপ্টারটা ভোটে যেহেতু জিতছে আমাকে এটা পড়াতে হবে, আর ইয়ার ফাইনালের জন্য আর্কাইভ করে নেওয়া ছাড়া গতি নাই। তাহলে তাকায় দেখো তো খুব দ্রুত পরিপাকতন্ত্রে কি কি আছে। এই যে আমরা যদি ছোট্ট করে আঁকি, তোমার এটা পরীক্ষা আসলে আঁকতে হলেও হতে পারে। সো আমি খুব একটা ভালো আঁকি না, আমি জানি তোমরাও আমার মতো বেশিরভাগই যে খুব একটা ভালো আঁকো তা না। এই যে জাস্ট একটা জিহ্বা দিয়ে দিলা, জিহ্বার উপরের ছাদটা। তারপরে দেখো ডান, এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে নেমে আসবে খাদ্যনালী, অন্ননালী। এই হয়ে গেল পাকস্থলী। ডিওডেনামটা ইউ এর মতো, এই প্যাচ 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 সাপের মতো দিয়ে দাও, সাপের মতো দিয়ে দাও, প্যাচ প্যাচ প্যাচ, চাইলে আরো দিতে পারো। তারপরে এই যে এরকম ঠুমা 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 ঠুমা, এই যে এরকম ভাবেই তোমাকে আঁকতে হবে ঠুমা ঠুমা করে। আরেকটু উপরে উঠে দাও, হ্যাঁ। বেসিক ঠিক থাকলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবা। তাহলে এই হয়ে গেল আমাদের মূল পরিপাক নালী। কি কি জিনিস আছে এই জায়গায় একটু তাকায় দেখো, আমাদের মূল পরিপাক নালীতে কি কি জিনিস আছে তুমি একটু তাকায় দেখো। এই হলো মুখ, মুখছিদ্র, জাস্ট বোঝার জন্য মুখবিবর। খাবারটা যেখানে থাকতেছে দেখো, এই যে এই জায়গাটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাও কানেক্ট করে দিতে হবে। ফাঁকা জায়গাটা এইটা হলো গলবিল, যে জায়গাটাতে আমরা ঢোক গিলি, গলার মধ্যে ফাঁকা জায়গা। অন্ননালী, পাকস্থলী, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, অন্ননালী। পাকস্থলী, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এগুলো মার্ক করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, তোমার এই ছবিটা পরীক্ষায় আসবে, এইচএসসি তে আসবে, আর বোঝার জন্য লাগবে। এই জায়গাটার নাম, প্রথম এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এইটার নাম সিকাম। এই যে নিচের দিকে তাকাও, এই জায়গায় এই ছোট্ট আঙুলের মতো বাড়ানো আছে, এইটার নাম অ্যাপেন্ডিক্স। পরীক্ষায় প্রশ্ন আসবে অ্যাপেন্ডিক্স কার অংশ, সবাই উত্তর করো। একটা এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, অ্যাপেন্ডিক্স কার অংশ, অ্যাপেন্ডিক্স কার অংশ। সবাই উত্তর দাও, অ্যাপেন্ডিক্স কার অংশ। পানি পানি। অ্যাপেন্ডিক্স কার অংশ? সিকামের অংশ, বৃহদন্ত্র না। উত্তরটা হলো সিকামের অংশ। অ্যাপেন্ডিক্স কার অংশ? সিকামের অংশ, পরীক্ষায় আসবে। তারপর এই যে উপরের দিকে যাচ্ছে, এই পুরা জিনিসটার নামই হলো কোলন। এই পুরা জিনিসটার নাম কোলন। সিকাম, কোলন। নিচের দিকের সবার নিচের এই অংশটার নাম মলাশয়। এই তিনটা জিনিস নিয়ে হলো তোমার বৃহদান্ত্র। কি কি? সিকাম, কোলন, মলাশয়। আমি বক্স করতেছি, মলাশয়, কোলন, সিকাম। অ্যাপেন্ডিক্স একটা পার্ট, জাস্ট জানার জন্য। সবার নিচে একদম খাবার বের হয়ে যাবে কোন দিক দিয়ে? হাগু বের হবে কোন দিক দিয়ে? হাগু বের হয়ে যাবে পায়ুপথে। হাগু বের হয়ে যাবে পায়ুপথে। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, এই সিরিয়ালটা আমার অংশ। আরে ফাতিন কি উত্তর দিচ্ছ? সিকাম উত্তরটা হবে। সিকাম বানানটা কিন্তু সহজ না, তোমরা বাংলায় যারা লিখছো তারা ঠিক উত্তর লিখবে, কিন্তু ইংলিশ লিখতে গেলেই ভুল হবে। সিকাম বানানটা বেশ কঠিন, সিকাম বানানটা কিন্তু খুব একটা সহজ না। তাহলে এখন এই চিত্রটা কে কে আঁকতে পারবে পরীক্ষায় যদি আসে? এই জিনিসটার নাম কি?
সিকাম এর অংশ অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স কার অংশ? অ্যাপেন্ডিক্স সিকামের অংশ। পরীক্ষায় এটা যদি প্রশ্ন আসে অ্যাপেন্ডিক্স কার অংশ, এই হলো, এটা হলো বিষয়। তাহলে তুমি তাকায় দেখো। ওকে, তাহলে এই এই জিনিসটাকে পুরাটাকে আমরা বলবো পরিপাক নালী, আমরা পুরাটাকে আমরা বলবো পুরাটাকে আমরা বলবো পরিপাক নালী। শব্দের দিকে তাকাও, এটা কিন্তু একটা নালী, এইটা কিন্তু একটা নালী। এই যে দেখো নালী, খাবারটা এই দিক দিয়ে ঢুকলো 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 একদম বের হয়ে গেল। ভালো মতো তাকাও প্রিয় ভাই বোনেরা। ধরো তুমি একটা মুরগির মাংস চাবাই চাবাই খাইলা, তুমি একটা মুরগির মাংস চাবাই চাবাই খাইলা, তুমি একটা গরুর মাংস চাবাই চাবাই খাইলা, তুমি একটা খাসির মাংস চাবাই চাবাই খাইলা, আবার আইসক্রিম খাইলা, ভাত খাইলা, যাই খাও দিন শেষে সেটা পরিণতি কি? পায়ুপথে গিয়ে হাগু। তুমি খাচ্ছ যেটাই, কিন্তু দিন শেষে ওটা হয়ে যাচ্ছে একটা হলুদ বর্ণের হাগু। তাহলে এটা কিন্তু একটা মজার কথা, ভালো মতো জিনিসটা দেখি, তাই না? খাইলাম এক জিনিস, ভাই খাচ্ছি সবকিছু, কিন্তু জিনিসটা দিন শেষে হয়ে যাচ্ছে হাগু। এটা কেমন কথা? দেখো, তার মানে এই দেখো তুমি কত কি খাইলা, ভাত খাইলা, মাছ খাইলা, তেল খাইলা, পানি খাইলা, লবণ খাইলা, সবকিছু দিন শেষে কিসে পরিণত হয়? হাগু। কারণ কি এবং হাগু জিনিসটা কি ভালো মতো বোঝার চেষ্টা করো। আমরা যেই একটা খাবারের মধ্যে যা যা, দেখো যে খাবারের মধ্যে যে অংশটা গ্লুকোজ সেটা তো রক্তে চলে গেল, যেটা অ্যামিনো অ্যাসিড সেটা রক্তে চলে গেল, যেটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল সেইটা রক্তে চলে গেল, সেটা রক্তে চলে গেল। রক্তে চলে যাওয়ার পর যেই অংশটা হজমযোগ্য না, এটাকে বলা হয় অপাচ্য অংশ। এটাকে কি বলে? এটাকে বলে অপাচ্য অংশ। এই অংশটাকে বলে অপাচ্য। অপাচ্য। যেটা পরিপাক করা যায় না, অপাচ্য মানে অপরিপাকযোগ্য। অপাচ্য মানে অপরিপাকযোগ্য, অপাচ্য অংশ বা অপরিপাকযোগ্য। এই অপরিপাকযোগ্য অংশটাই তোমার হাগুতে পরিণত হয়, মল। ঠিক আছে? তাহলে যেগুলো আমরা পরিপাক করতে পারি, যা আমরা পরিপাক করে রেডি করতে পারি সেটাকে আমরা শোষণ করে নিই, যেটাকে আমরা পরিপাক করতে পারি না, যেটা শোষণ করতে পারি না, সেটাই তুমি মল আকারে শরীর থেকে বের করে দাও। তাহলে পরিপাক তন্ত্রের কাজ তো এইটাই। খেয়াল করো আমরা কি জিনিসটা বুঝতে পারলাম। তাহলে এখন একটা তোমাদের জন্য একটা ব্রেইনের জন্য একটা বুস্টার। ধরো যেই মানুষটা একটা পেটের সার্জারি হয়েছে, যে 15 দিন ধরে কোনো খাবার খায়নি, যাকে আমরা রক্তের মধ্যে গ্লুকোজ, প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড দিয়েছি, এই মানুষটা কি হাগু তৈরি করতে পারবে ওই 15 দিনে নাকি পারবে না? তোমরা উত্তর দাও। এই মানুষটার কি হাগু হবে নাকি না? তোমরা এটা উত্তর দাও দেখি, চিন্তা করে বলো। আলোর সন্ধানে ক্লাস শেষে স্লাইড দিয়ে দিব, চিন্তা করো না, ক্লাস শেষে স্লাইড দিয়ে দিব। পারবে না, কারণ তোমরা উত্তর দিয়েছো পারবে। উত্তর হলো পারবে না, কারণ সে তো কিছু মুখ দিয়ে খাই নাই, তার তো কোনো কিছু অপাচ্য তৈরি হবেই না, সে হাগু তৈরি করতে পারবে না, কারণ সে তো সরাসরি রক্তে নিয়ে নিয়েছে। কথা বুঝো নাই? আচ্ছা, এখন এখান থেকে দুটো তথ্য তোমাকে দিয়ে দেই। একটা হলো যে দেখো এইখানে এই যে ছবিটা আঁকা হলো, এই ছবিটাতে বৃহদান্ত্রের অংশ কি কি? বৃহদান্ত্রের অংশ 3টা,
সিকাম, কোলন এবং মলাশয় শব্দটার দিকে তাকাও। মলাশয় তার মানে কি? মলাশয়ের অপর নাম রেকটাম। কে যেন কমেন্ট করেছো যে ভাই রেকটাম কি? মলাশয়ের অপর নাম রেকটাম। তো নাম তো এটার মলাশয়, কিন্তু তোমরা মনে রাখবা যে সাধারণভাবে মলাশয়ে মল থাকে না। মলাশয় নাম, কিন্তু নর্মালি তোমার মলাশয়ে হাগু থাকে না। ভাই তাহলে এটা নাম মলাশয় কেন? মানে কি এটার? যখন তোমার পেট হাগু তৈরি করতেছে তখন সাধারণত মলাশয়ের রেকটামটার মধ্যে কোনো মল থাকে না। তোমার যখন প্রচন্ড তুমি দেখবা যে তুমি আর থাকতে পারতেছো না, তোমাকে বাথরুমে দৌড় দিতে হয়েছে, ওই মুহূর্তে যেই মুহূর্তে রেকটামের মধ্যে মল লোড হবে, রেকটাম হলো সবার লাস্ট পার্ট, এরপরই দরজা দিয়ে হাগু বের হয়ে যাবে। এই পার্টে যেই মুহূর্তে মল চলে আসবে, এই মুহূর্তে ব্যাপারটা তোমাকে একদম বাথরুমে যেতেই হবে। তুমি বলবো স্যার আমাকে যেতেই হবে টয়লেটে, আমাকে মাফ করে দেন স্যার, যাবোই, রাখেন আপনার ক্লাস, আমাকে টয়লেটে যেতেই হবে। কিন্তু নর্মালি বৃহদান্ত্রের মধ্যে কোলনের মধ্যে মলটা থাকে। যখন তোমার পায়খানার চাপ আসে তখন মলাশয়ে মলটা আসে। এটা একটা মজার লাইন, এই কথাটা তোমাকে জানতে হবে। ঠিক পায়খানা করার আগ মুহূর্তে মলাশয়ে মল আসে, বা মলাশয়ে মল আসলে তোমার পায়খানার চাপ জাগে। 2, এই যে হাগু এরকম গন্ধ হয় না, এটার জন্য দায়ী কিন্তু তুমি না, এটার জন্য দায়ী ব্যাকটেরিয়া। এটার জন্য দায়ী তোমার পেটের ব্যাকটেরিয়াগুলা। তোমার পেটের ব্যাকটেরিয়াগুলা এই হাগুর মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে। এই জন্য এই গ্যাসটার জন্য পায়খানা এতটা গন্ধের। এইটার জন্যই আমরা যে হাগুর পাদু করি, সেটার জন্য এই গ্যাসটার জন্য। এই গ্যাসটা তৈরি করে কে? এই গ্যাসটা তৈরি করে ব্যাকটেরিয়া। তাহলে এইটা এরপর প্রশ্ন করতে পারে যে ভাই এই যে হাগুটা যে এরকম হলুদ কালার হয়, খাই তো ভাই আমি লাল খাবার, আমি লাল রঙের কেক খাইলাম, গোলাপি রঙের আইসক্রিম খাইলাম, তারপরে খাবার খাই 10 রকমের, কিন্তু সবকিছু কেন যেন হলুদ হয়ে যায়। এটার কারণটা কি? এইটার কারণ হাগুর মধ্যে ওই যে বিলিরুবিন আছে না, বিলিরুবিনের বর্ণ হলুদ, ওই বিলিরুবিনের একটা পোর্শন বিলিরুবিন থেকে তৈরি হয়। এটা তুমি নামটা জানার দরকার নাই, জাস্ট জেনে রাখো স্টারকোবিলিনোজেন। ওই বিলিরুবিন হাগু দিয়ে বের হয়ে যায়। তো বিলিরুবিনের বর্ণ হলুদ বা স্টারকোবিলিনোজেনের বর্ণ হলুদ, যেহেতু এদের বর্ণ হলুদ, ঠিক সেই জন্য যেহেতু এদের বর্ণ হলুদ, সেই জন্য হাগুর বর্ণ হলুদ। কোনো মানুষের যদি খেয়াল করো, কোনো মানুষের যদি বিলিরুবিন তৈরিতে সমস্যা হয়, কারো যদি বিলিরুবিন গুলা হাগুর মাধ্যমে না যায়, তার হাগুগুলো হবে সাদা বর্ণের। এটা খুবই গুরুত্বপূর্ণ। অবস্ট্রাকটিভ জন্ডিস, এক রকমের জন্ডিস আছে, যে জন্ডিসে বিলিরুবিন গুলো বের হতে পারে না এই পথে, সেই ক্ষেত্রে হাগুগুলো সাদা বর্ণের হয়। তাহলে এগুলো তুমি ভবিষ্যতে যখন ডাক্তার হবা তখন তুমি জানতে পারবা বিলিরুবিন তৈরি হয় কোথায়। বিলিরুবিন তৈরি হয় লিভারের কোষে। এই চ্যাপ্টারেই সেটা আমরা পড়বো। বিলিরুবিন কিভাবে তৈরি হয় সেটা আমরা পড়বো, সেটা এই চ্যাপ্টারের পড়া। লিভারের মধ্যে কিভাবে বিলিরুবিন তৈরি হয় আমরা এই চ্যাপ্টারে সেটা পড়বো। ঠিক আছে? হ্যাঁ, সাদা আগু তৈরি হতে পারে। ইয়েস, বিশ্বাস হচ্ছে না? তোমাদেরকে দেখাই দেই। তাহলে জাস্ট শব্দটা এই যে এটা পড়াচ্ছি, এই যে দেখো, এটা দেখতে তোমার খুব একটা ভালো লাগবে বলে আমার মনে হয় না। তোমার এগুলা দেখতে খুব একটা ভালো লাগার কথা না, 2-1 বমিও করে দিতে পারো, কিন্তু নর্মালি ক্লাসটা কি? এই যে দেখো, নর্মালি তো তোমার কালার এইটা। যদি বিলিরুবিনের সমস্যা থাকে তোমার কালার হয়ে যাবে এইরকম। দেখতে পাচ্ছ? বিশ্বাস হয় না? দেখছো কি অবস্থা, চিন্তা করতে পারো। হ্যাঁ, নর্মাল কালার, অ্যাবনর্মাল কালার, সত্যি কথাটা বলে দিলাম। দেখো যে কালার চেঞ্জ হয়ে গেছে, এইটাই হলো সত্যি কথা। তো তাহলে আমরা কি পড়ে ফেললাম, আমরা এখন পড়ার ভিতরে ঢুকবো। প্রিয় ভাই ও বোনেরা, দেখো এগুলো তোমাকে পুরোটাই বলে দিলাম। এখন এখান থেকে এমসিকিউ কি আসবে তাকিয়ে দেখো। এমসিকিউ কি আসবে দেখো, পৌষ্টিক নালী এই পুরা পথের, এই যে পুরা পথ, ছবির দিকে তাকাও, এই যে পুরা পথ, এইখান থেকে এই পর্যন্ত, এটার দৈর্ঘ্য কতটুকু, এইটার দৈর্ঘ্য কতটুকু তুমি তাকায় দেখো। এইটার দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার।
সবাই মার্ক করে রাখো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। 8 থেকে 10 মিটার, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। 8 থেকে 10 সেন্টিমিটার না কিন্তু, মিলিমিটার না কিন্তু, ফুট না কিন্তু, 8 থেকে 10 মিটার। খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, এরপর তুমি তাকায় দেখো যে এইটাকে আমরা বললাম পৌষ্টিক নালী, কোনটার দৈর্ঘ্য কতটুকু, এই প্রত্যেকটা তথ্য ঝরঝরা মুখস্থ করে ফেলতে হবে। পাকস্থলীর দৈর্ঘ্য 30, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার, বৃহদান্তের দৈর্ঘ্য কত, প্রতিটাই পড়ে ফেলতে হবে। সবার শেষে পায়ের মাধ্যমে বের হয়ে গেল। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, পুরাটাই পড়ে ফেলতে হবে, ক্লিয়ারলি বলে দিলাম, ইটস আ মাস্ট, একদম পড়ে ফেলতে হবে। তারপর দেখো, মানুষকে বলা হয় অমনিভোরাস। অমনি মানে, অমনি কথাটা যেখানে পাবো, অমনি মানে সবকিছু, মানুষ সবকিছু খায়। আমরা 6 ধরনের খাবার খাই, মাত্র বললাম। কোনটা কতটুকু খাওয়া উচিত? সবচেয়ে বেশি খাওয়া উচিত শর্করা। শর্করা 4 ভাগের 1 ভাগ খাওয়া উচিত প্রোটিন, প্রোটিনের অর্ধেক খাওয়া উচিত তেল, দেখতে পাচ্ছ? আর ভিটামিন মিলিগ্রাম, শব্দের দিকে তাকাও, 5500 মিলিগ্রাম। লবণ 8 থেকে 10 গ্রাম, পানি দেখো 2 থেকে 3 লিটার, এর বেশি না। প্রধান কাজ, এখান থেকে এমসিকিউ আসবে, এইটা রিডিং পড়ে নিবা, ডিরেক্ট এই লাইনটা তুলে দিবে। এটা কার কাজ? খুব গুরুত্বপূর্ণ না, বাট এটা থেকে ডিরেক্টলি এমসিকিউ আসবে, তোমাকে এটা উত্তর করতে হবে। ওকে? একদল বলেছে ভাইয়া বিলিরুবিন কি হরমোন? ওরে না, বিলিরুবিন হরমোন না। আমরা যখন 3 নাম্বার ক্লাসে লিভারের কাজ পড়বো, তখন বিলিরুবিন সম্পর্কে পড়াবো। আপাতত বিলিরুবিনের কাজ না পড়লেও চলবে, আপাতত বিলিরুবিনের কাজ না পড়লেও চলছে। এইবার তুমি তাকায় দেখো প্রিয় ভাই বোনেরা, কি বললাম? এই যে শর্করা জাতীয় খাবার, ভাত, রুটি, চিনি, শাকসবজি, এগুলো শর্করা জাতীয় খাবার। এগুলো থেকে আমরা কি পাই? গ্লুকোজ। প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, ডাল, ডিম, এগুলো থেকে পাই অ্যামিনো অ্যাসিড। বইয়ের মধ্যে দেখো, শুরুতেই পড়ালাম এই জিনিস। স্নেহ জাতীয় খাবার, এইগুলো থেকে আমরা কি পাই? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। সবাইকে খেয়াল করছো? খুবই ইম্পর্টেন্ট কিন্তু। জটিল খাবার, তার সরল রূপ কোনটা, পরীক্ষায় ডিরেক্টলি আসবে। এরপর প্রশ্ন করবে, এই যে ঘটনাটা ঘটে, এটা কোন এনজাইম দ্বারা কাজটা করে? প্রিয় ভাই বোনেরা, ধরো ইট ভাঙার মিস্ত্রি একরকম, যারা টাইলসের মিস্ত্রি তারা একরকম, যারা পাথর ভাঙে তারা আলাদা মিস্ত্রি, প্রত্যেকটা আলাদা আলাদা মিস্ত্রি। তাহলে শর্করার উপরে যারা কাজ করবে সেই মিস্ত্রিগুলোকে বলে অ্যামাইলোলাইটিক এনজাইম। লাইটিক মানে ভাঙা। যারা প্রোটিন ভাঙে তাদেরকে বলে প্রোটিওলাইটিক এনজাইম। যারা লিপিড ভাঙে তাদেরকে বলে লাইপোলাইটিক এনজাইম। দেখো, লাইপো মানে লিপিড, লাইটিক মানে ভাঙা, তাহলে লিপিডকে ভাঙে লাইপোলাইটিক এনজাইম, প্রোটিনকে ভাঙে প্রোটিওলাইটিক এনজাইম, শর্করাকে ভাঙে অ্যামাইলোলাইটিক এনজাইম। এই তো, তাহলে আমরা গুরুত্বপূর্ণ কথা বুঝে গেলাম, খুবই গুরুত্বপূর্ণ কথা, A to Z বুঝে গেলাম। এটা কিন্তু পরীক্ষায় আসবে, খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো অ্যামাইলোলাইটিক এনজাইমের নাম দেওয়া আছে, এই নামগুলো আমরা একটু পরে পড়বো। টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ। আপাতত প্যারা খাওয়ার দরকার নাই, এই নামগুলো আমি তোমার একদম ব্রেনের মধ্যে ঢোকাই দিব, চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে আমরা একটা বিশাল আইডিয়া পেয়ে গেলাম, একটা বিশাল কাজ পেয়ে গেলাম, একটা মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল যে এখন প্রিয় ভাইয়েরা, রোকন, মাহমুদ, ক্লাসের স্লাইড দিব কিনা? ক্লাসের স্লাইড দিয়ে দিব, দাগানো বই দিয়ে দিব, ক্লাসটাও দিয়ে দিব। আপাতত ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আবার বলেছি যে যারা নিয়মিত নোট করবে তাদেরকে আমি পুরস্কৃত করব, সেটা আশা করি মনে আছে, রাইট? আশা করি মনে আছে। এখন তুমি দেখো তো ভাইয়া আপুটা, এইটা তো একটা পথ, এটা তো জাস্ট একটা পথ। এই পথে খাবারটা এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে যাবে, কিন্তু এই যে এনজাইমগুলো বললাম, এই এনজাইমগুলো কোথা থেকে আসবে? এই যে এনজাইমগুলোর নাম বললাম, দেখি কেউ বুদ্ধি করে বলো তো। এই যে এনজাইমগুলো বললাম, এনজাইমগুলো অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, এই এনজাইমগুলো আসবে কোন জায়গা থেকে বলো তো? এই এনজাইমগুলো কোন জায়গা থেকে আসবে? গ্রন্থিটার নাম কি? টিন লেকচার, টিন। রেদওয়ান, old memories, juniors do the classes with your best efforts. Thank you Redwan, thank you.
সাবাস, গ্রন্থি থেকে, ভেরি গুড। কোথা থেকে আসবে? উত্তর হলো গ্রন্থি থেকে। গ্রন্থি, উত্তর হলো গ্রন্থি। কোন গ্রন্থি? পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি। এই গ্রন্থিগুলোর নাম কি? তোমাকে নামগুলো জানতে হবে। লালা গ্রন্থি, পাকস্থলীর গায়ে যে গ্রন্থিগুলো থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি, যকৃত, খুবই গুরুত্বপূর্ণ, অগ্নাশয়, এবং অন্ত্রের গায়ে থাকে আন্ত্রিক গ্রন্থি। এই যে এনজাইম গুলা আসে, সবই 5টা জায়গা থেকে আসে। সকল এনজাইমগুলো কোথা থেকে আসে? এই 5টা গ্রন্থি থেকে আসে। এদেরকে বলে পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি। খুব ইম্পর্টেন্ট। এদের মূল কাজ কি? এই সবার মূল কাজ কি? এদের সবার মূল কাজ, এদের এই যে 5 জনের নাম বললাম, এদের সবার মূল কাজ এনজাইম ক্ষরণ করা। এনজাইম ক্ষরণ করা। এদের সবার মূল কাজ কি? এনজাইম ক্ষরণ করা। এই এনজাইমগুলো কি করবে? খাবারটাকে ভাঙবে, ভেঙে জটিল থেকে সরল বানাবে। ভেঙে জটিল থেকে সরল বানাবে, জটিল থেকে সরল বানাবে। খাবারটাকে ভাঙবে, ভেঙে ভেঙে জটিল থেকে সরল বানাবে। তাহলে এই তো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কিভাবে খাবারগুলা ভাঙবে। এখন চলো গ্রন্থিগুলোকে একটু চেহারাটা দেখে নাও, তাহলে তোমার জন্য ভবিষ্যতে যখন আমরা পড়াবো তোমার জন্য বুঝতে সহজ হবে। রেডি? দেখো তো গ্রন্থিগুলা কিরকম, কোথায় কোথায় থাকে। প্রথমে লালা গ্রন্থি। লালা গ্রন্থি কোথায় থাকে? রেডি, 1 2 3। ডাইজেস্টিভ, লালা গ্রন্থি ডাইজেস্টিভ কোথায় থাকে? চলে যাও উপরে, চলে যাও উপরে, উপরে নামো 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 নামো। এই যে দেখো লালা গ্রন্থি, এই যে দেখো এইটা লালা গ্রন্থি, এইখানে থাকে, একদম এইখানে এনজাইম ক্ষরণ করা। এইখানে দেখো, এইখানে একটা থাকে, এইখানে একটা থাকে। লালা গ্রন্থি কয় জোড়া? 3 জোড়া। প্রত্যেকটাই দেখাই দিব, কিন্তু এটা লালা ক্ষরণ করে। তোমার আমার মুখে যে লালা, আমাদের মুখে যে এই যে লালা 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 লালা, তোমার আমার মুখে যে লালা, এই লালাগুলা কোথা থেকে আসে? লালা গ্রন্থি থেকে। লালা মানে থুথু, ওয়াকথু। লালা মানে কি? থুথু। তোমার মুখে যে থুথু আসে কোথা থেকে? লালা গ্রন্থি থেকে। 3 জোড়া লালা গ্রন্থি। পরীক্ষায় প্রশ্ন আসবে কয় জোড়া, কিভাবে? আচ্ছা, লালা শেষ। লালার পরে পাকস্থলী। পাকস্থলী তো আমরা সবাই চিনি। এই যে তাকায় দেখো, এই যে পাকস্থলী। পাকস্থলীর গায়ে গায়ে গ্রন্থি আছে। পাকস্থলীর যে গা, সে গায়ের মধ্যে গ্রন্থি আছে, এর নাম গ্যাস্ট্রিক গ্রন্থি। এরপর তো আমাদের প্রিয় লিভার। এই যে লিভার নিয়ে তো কোনো কথা হবে না, লিভার আমরা সবাই চিনি। কয়েকদিন পরে তুমি কলিজা চিনবা। এই যে দেখো লিভার। এই যে লিভার নিয়ে তো একটা আলাদা পড়ালেখাই হবে। লিভার নিয়ে তো আলাদা আধা ঘন্টা সময় ব্যয় করবো পুরো ক্লাসের, ঠিক আছে? তাহলে এই যে দেখো লিভার, সুন্দর, রাইট? ওকে, লিভার এটা একটা গ্রন্থি। তারপরে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি তোমাকে আমি দেখাচ্ছি। এই যে এইটা আমরা সবাই চিনি না, এই গ্রন্থিটার নাম প্যানক্রিয়াস। তাকায় দেখো, এই যে এইটার নাম প্যানক্রিয়াস। এই পুরাটার নাম প্যানক্রিয়াস, ঠিক আছে? প্যানক্রিয়াস, অগ্নাশয়। এটার মধ্যে আগুন, অগ্না মানে কি? আগুন, অগ্নাশয়। এইটার মধ্যে এমন এমন এনজাইম আছে, যেই এনজাইম সবকিছুকে জ্বালায় পুড়ে ছারখার করে দেয়, সকল খাবারকে সাইজ করতে পারে যেখানকার। তাহলে প্যানক্রিয়াস তো মূলত এই তো। আর এছাড়া এই যে তুমি দেখতে পাচ্ছ, এছাড়া তুমি যে দেখতে পাচ্ছ, এই যে তাকায় দেখো নাড়িভুঁড়ির পেটের ভিতরেও দেখো যে নাড়িভুঁড়ির ভেতরেও আন্তরিক গ্রন্থি থাকে। নাড়িভুঁড়ির ভেতরেও আন্তরিক গ্রন্থি থাকে। এই হলো কথা। সুন্দর। তাহলে খুবই সুন্দর আয়ান, তোমার উত্তর সঠিক। তাহলে আমরা কি কি জানলাম? লালা গ্রন্থি 5 রকমের। প্রিয় ভাই বোনেরা, কতটুকু আমরা পড়তে পারলাম? আমরা পড়তে পারলাম এই পর্যন্ত। এখন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কিভাবে আসবে জানো? প্রশ্ন আসবে, দেখো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়তে হবে কিভাবে। আমরা খাবার প্রথমে মুখে নিলাম। তাহলে খাবার যে মুখে নিলাম, মুখে যে আমরা খাবার নিলাম, খাবার পরিপাক কোন কোন লেভেলে কিভাবে হয়? খাবারের পরিপাক
কোন কোন লেভেলে কিভাবে হয়, মুখে কিভাবে খাবার পরিপাক হয়, কিভাবে পাকস্থলিতে খাবার পরিপাক হয়, কিভাবে ক্ষুদ্রান্তে খাবার পরিপাক হয়। এই 3 জায়গায় খাবার কিভাবে পরিপাক হয় সেটা আমরা পড়ব। ঠিক আছে, এখন তোমাদেরকে একটা মেইন কথা জানিয়ে দেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আগে থেকে জেনে থাকাটা খুবই ভালো, এটা আগে থেকে জানাটা ভালো। মনে রাখবা যে মুখে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক শুরু হয়, মুখে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। পাকস্থলিতে মূলত আমিষ জাতীয় খাবারের পরিপাক হয়, মূলত আমিষ, অল্প পরিমাণে চর্বি জাতীয় খাবারের পরিপাক হতে পারে। কিন্তু ক্ষুদ্রান্তে গিয়ে বাকি 3 রকম খাবারেরই পরিপাক হয়। তোমাকে এই কথাটা এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোথায় কোন খাবারের পরিপাক হয়। দিস ইজ আ মাস্ট টু নো, ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে তাকাও, মুখে শুধুমাত্র শর্করা, সবাই কথাটা মন দিয়ে দেখো, এটা পরীক্ষায় আসবে। এইটা পরীক্ষায় আসবে, দিস ইজ আ মাস্ট। দেখো, মুখে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়, পাকস্থলিতে আমিষ ও চর্বি, ক্ষুদ্রান্তে আমিষ চর্বি 3টাই। তাহলে পরীক্ষায় যদি আসে কোথায় কোনটা হয়, উত্তর করতে পারবা নাকি পারবা না? সবাই আমাকে বলো। শিহাব, মেইন পড়ায় মনোযোগ দাও, এটাকে উত্তর করতে পারবা নাকি পারবা না? ভেরি গুড, ইনশাআল্লাহ, সাবাস, ইনশাআল্লাহ পারবো, ভেরি গুড। ঠিক আছে, তাহলে তোমরা উত্তর 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 করতে পারবা, সাবাস, ফ্যান্টাস্টিক, পারবা। তাহলে এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আমরা এটার ভিতরে ঢুকবো, আজকে আমরা কি করব? আজকে আমরা 2টা পড়া শেষ করব। আজকের ক্লাসে আগামী 30 মিনিটে মুখে এবং পাকস্থলিতে কিভাবে খাবারের পরিপাক হয় সেইটা পড়বো, কালকের ক্লাসে কিভাবে ক্ষুদ্রান্তে হয় সেইটা পড়বো। তাহলে চলো শুরু করা যাক, চালিয়ে শুরু করতে হয়। আমরা যখন মুখে খাবারটা খাইলাম, করে তুমি খাবারটা খাইলা, তুমি কি খাইলে? যে ভাত তুলে নিলা। আজকে যখন রাতের বেলা ভাত খাবা বা অলরেডি তুমি খেয়ে ফেলো, চিন্তা করো যখন তুমি মুখে খাবারটা চাবাচ্ছ, দেখো যখনই তুমি মুখে খাবারটা নিলা, এগুলো মুখস্থ করার কিছু নাই, মুখগহ্বরে খাদ্য পরিপাক। তুমি যখন মুখে খাবারটা নাও, ভাই সবার আগে কি কাজ করো? সবার আগে খাবারটাকে চাবানো শুরু করো, তাই না? সবার আগে তুমি খাবারটাকে চাবাইলা, চাবাচ্ছ চাবাচ্ছ চাবাচ্ছ, জিহ্বা দিয়ে নাড়াচাড়া করছো, খুব মজা পাচ্ছ। এই যে খাবারটাকে চাবাচ্ছ, প্রতি মুহূর্তে চাবাচ্ছ, এই যে খাবারটাকে চাবানো, লালার সাথে মেশানো, খাবারটাকে চাবানো, লালার সাথে মেশানো, এই সব কিছুকে আমরা বলবো যান্ত্রিক পরিপাক। মুখের মধ্যে আমরা খাবারটাকে যে চাবাচ্ছি, চাবাই খাবারটাকে গুঁড়া গুঁড়া করছি, এটাকে আমরা বলবো যান্ত্রিক পরিপাক। যখন আমরা খাবারটাকে চাবাই চাবাই গুঁড়া গুঁড়া করতে থাকি, গুঁড়া গুঁড়া করতে থাকি, এই গুঁড়া গুঁড়া করতে থাকার পাশাপাশি এই খাবারের উপরে এনজাইম কাজ করা শুরু করে, এই খাবারের উপরে এনজাইম কাজ করা শুরু করে, এইটাকে আমরা বলবো রাসায়নিক পরিপাক। তাহলে মুখের খাবারগুলোর উপরে যে এনজাইম কাজ করবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো রাসায়নিক পরিপাক। কিরকম ভাবে রাসায়নিক পরিপাক হয় দেখো, সবাই আমাকে আগে কমেন্ট করো। মুখের মধ্যে খাবার তো সব রকমই খাইলাম, ভাত খাইলাম, ওর মধ্যে মাংস মিশানো ছিল, মাংস খেলাম, তেল চর্বি মিশানো ছিল, তাও খাইলাম, সবই তো খাইলাম। পরিপাক হবে কার? সবাই কমেন্ট করো। শুধুমাত্র পরিপাক হবে কার? শুধু পরিপাক হবে কার? শুধুমাত্র। তাহলে এরকমই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এরকমই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভাত খাইলা, মাংস খাইলা, ডাল খাইলা, শুধু পরিপাক হবে কার? শুধু হবে ভাতে, তার মানে শর্করা জাতীয় খাবারের, শর্করা জাতীয় খাবারের পরিপাক হবে। তাহলে মুখের মধ্যে শর্করা জাতীয় খাবারের পরিপাক হবে। কি পরিপাক হবে? কিরকম হবে? মুখের মধ্যে শর্করা জাতীয় খাবারকে ভেঙে, মুখের মধ্যে শর্করা জাতীয় খাবারকে ভেঙে মল্টোজে পরিণত করে, মল্টোজ।
এই বিক্রিয়াটা হয় মুখের মধ্যে। তুমি যখনই খাবারটা খাইলা, শর্করা খাবারটা ভেঙে মল্টোজে পরিণত হলো, মল্টোজ। এই বিক্রিয়াটা করে কে? এই বিক্রিয়াটা করে যে এনজাইমটা, তার নাম হলো টায়ালিন এনজাইম। সেই এনজাইমটার নাম হলো টায়ালিন। সেই এনজাইমটার নাম হলো টায়ালিন। পরবর্তীতে এই মল্টোজটাকে আবার এই মল্টোজের উপরে কাজ করে মল্টেজ এনজাইম। তো বুঝাই তো যাচ্ছে মল্টোজের উপরে কে কাজ করবে? মল্টোজের উপরে কাজ করে মল্টেজ এনজাইম। তারপর এই মল্টোজটাকে পরিণত করে গ্লুকোজে। খেয়াল করো, মুখের মধ্যেই কিন্তু জটিল খাবারটা সরল হয়ে গেল। তাকায় দেখো, শর্করা খাবারটা গ্লুকোজে পরিণত হলো দুইজন এনজাইমের কাজে। একজনের নাম টায়ালিন, আরেকজনের নাম মল্টেজ। সবাই বলো মারহাবা। তাহলে মুখের মধ্যে কাজ করে কোন কোন এনজাইম? আমি মনে রাখবো, মোটা এনজাইম মুখের মধ্যে কাজ করে। মল্টেজ এবং টায়ালিন কোন এনজাইম? মোটা এনজাইম। সবাই বলো মারহাবা। তাহলে মুখের মধ্যে কোন এনজাইম? মোটা এনজাইম। মোটা মোটা। আচ্ছা, একটা ছোট্ট লাইন একটু খালি ওলট পালট লিখেছি আমি। এখানে চর্বিটা মিশিয়ে দিবা, এখানে চর্বিটা মিশিয়ে দিবা। পাকস্থলীতে মূলত আমিষ, মুখের মধ্যেই অল্প চর্বি কাজ করতে পারে, চর্বিটা উপরে দাও। কিন্তু এটা গুরুত্বপূর্ণ না। শর্করা এখানে, আমিষ এখানে, তিনটাই এখানে। হ্যাঁ, চর্বিটা একটু এডিট করে নাও, এডিট করে কমেন্ট করো ডান। তাহলে উত্তর করে ফেলো মারহাবা। ভেরি গুড, ঠিক আছে। তাহলে দেখো মুখের মধ্যে কোন কোন এনজাইম কাজ করে। মুখের মধ্যে মোটা মানে মোটা মানে কি তাহলে? মল্টেজ এবং টায়ালিন। মল্টেজ এবং টায়ালিন। মারহাবা। ওকে, তাহলে মুখের মধ্যে আমরা বলেছি শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক হবে। মূলত শর্করা জাতীয় খাবারেরই পরিপাক হবে। এখানে চর্বি জাতীয় খাবারের পরিপাকের সূত্র হতে পারে, সূত্রপাত হতে পারে, কিন্তু হবে না। তাহলে মোটা সবার যাতে মনে থাকে। দেখো বইয়ের মধ্যে দাগাই দেই, বইয়ের পড়া শেষ হয়ে গেছে। মুখে যখনই পড়া শুরু করব, দেখো যা যা পড়াইছি সব পড়া হয়ে গেছে। তুমি তাকায় দেখো, মুখের মধ্যে খাবার পরিপাক, শর্করা পরিপাক। তাকায় দেখো, জটিল শর্করাকে টায়ালিন এনজাইম মল্টোজে পরিণত করে, মল্টোজটাকে মল্টেজ এনজাইম গ্লুকোজে পরিণত করে। এই তো হয়ে গেল পড়া একদম। আমিষের কোনো পরিপাক হয় না, স্নেহ জাতীয় খাবারেরও কোনো পরিপাক হয় না, কোনো পরিপাক আসলে হয় না। তো এই চর্বিটাও আসলে আগের বইগুলোতে লেখা ছিল হয়, এটাও আসলে মুছে দিবা, আসলে হয় না। তো আগের গত 2 এডিশনের আগের বইতে লেখা ছিল হয়। ঠিক আছে, ওকে। তাহলে কি সুন্দর সুন্দর কথা আমরা কিন্তু জেনে গেলাম প্রিয় ভাই ও বোনেরা। একদম পড়াই দিলাম মুখের মধ্যে কোন কোন খাবারের কি কি পরিপাক হয়। রাসায়নিক পরিপাক শেষ, যান্ত্রিক পরিপাকে কি কি ঘটনা ঘটে তাকায় দেখো। যান্ত্রিক পরিপাকে আমরা যে খাবারটাকে চাবাইতে কি ব্যবহার করি? দাঁত নিয়ে পড়াবো। তো চাবানোর ফলে খাবারটা কিসে পরিণত হয়? খাদ্যমণ্ড বা বোলাস। এই কথাটা এমসিকিউ আসবে। আমরা যে খাবারটাকে চাবাতে থাকি, খাবারটা এরকম দলা পাকায় যায় না? এই যে খাবারটা এরকম দলা পাকিয়ে গেল, এই দলা পাকিয়ে যাওয়াকে বলা হয়, এই যে খাবারটা একদম দলা পাকায় গেল, দলা। আমরা অনেক সময় খাবার চাবাতে কেউ যদি বলে এই ওটার মধ্যে বিষ আছে, ও করে আমরা ফেলে দিই। ওই যে খাবারটা চাবানোর পরে যে তৈরি হয় ওটাকে বলে বোলাস। পরীক্ষায় এমসিকিউটা আসবে। আর প্রশ্ন আসবে, আমরা যে খাবারটা গিলার পরে এটা কেন খাদ্যনালীতে যায়, এটা শ্বাসনালীতে যায় না কেন? কেন এটা আমাদের ফুসফুসে যায় না? কারণ ফুসফুসের উপর ঢাকনা থাকে, সেই ঢাকনার নাম এপিগ্লটিস। ফুসফুসের উপরে ঢাকনা থাকে, সেই ঢাকনার নাম হলো এপিগ্লটিস। ওকে, দ্যাটস ফাইন। এখান থেকে এইটুকু এমসিকিউ আসবে। কেউ যদি পরীক্ষায় কমন পেতে চাও, এই হলো তার কমন পাওয়ার উপায়। প্রিয় ভাই ও বোনেরা, মুখগহ্বরে খাদ্য পরিপাক শেষ হয়ে যাচ্ছে। এরপরে জাস্ট পড়তে হবে মুখে দাঁত আছে কয় রকমের। আমাদের মুখে দাঁত আছে 4 রকমের। কয় রকমের দাঁত? 4 ধরনের দাঁত। কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত। ভাই কোনটা কি বইয়ের ছবিটা দেখলেই হয়। তারপরও বইয়ের ছবিটা দেখে বুঝতে যদি কষ্ট হয়, জাস্ট আমি তোমাকে দাঁতগুলা দেখাই দিই। এই যে দেখো, তোমার মুখেই 4 ধরনের দাঁত আছে, দেখতে পাচ্ছ? 4 ধরনের দাঁত আছে। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। দাঁতগুলার এক একটার গঠন কিন্তু এক এক রকম। দেখো, এইটার মাথাটা এই রকম, এইটার মাথাটা এই রকম সরু, বুঝাই যাচ্ছে এইটা দিয়ে তুমি যে কোনো কিছু ছিঁড়ে ফেলবা। এই দাঁতগুলো আছে মাংস খাওয়ার জন্য।
আমরা যে মাংস খাই, শক্ত শক্ত খাবার ছিঁড়ে ছিঁড়ে খাই, কারণ হলো ক্যানাইন দাঁতের জন্য। ক্যানাইন মানে কর্তন দাঁত, ঠিক আছে? কর্তন, সরি, ইনসিসর মানে কর্তন, ছেদন, ছিঁড়ে ফেলার জন্য। ক্যানাইন মানে ছিঁড়ে ফেলা, ছেদন দাঁত, ছেদন, ঠিক আছে? এটা দিয়ে কাটা, ছুরির মতো কাটার জন্য, কিন্তু এইটা দিয়ে একদম ছিঁড়ে ফেলবা। তারপরে যে প্রিমোলার এবং মোলার, এগুলা পিষে ফেলার জন্য, পেশন দাঁত, পেশন, এটার নাম অগ্রপেশন। প্রিমোলার মানে প্রি মানে আগে, তাহলে অগ্রপেশন। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। দেখো, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাকায় দেখো, চারটা দাঁত, 4 রকম। এগুলো আমাদের কাছে কেন আছে? এগুলো আমাদের আছে যাতে আমরা খাবার, সব রকম খাবার খেতে পারি, সব রকম খাবার খেতে পারি। তোমার মুখের মধ্যে দাঁতগুলো কিভাবে থাকে এইটারই ছবি দেওয়া আছে তোমার বইয়ের মধ্যে। তো আমরা তোমাকে একটা পাশের ছবি দেখাই, তুমি দুই পাশের ছবি দেখলে কনফিউজড হয়ে যেতে পারো। একটা পাশের ছবি দেখো, একটা পাশ। সো এই যে এটা হলো একটা পাশ, দুইটা ইনসিসর, একটা ক্যানাইন, 3টা প্রিমোলার, 2টা প্রিমোলার। ছবিটা বোধহয় একটু বেশি হয়ে গেছে, ছবিটা ভালো করে দেখা যাচ্ছে না। ছবিটা, এই ছবিটার চেয়ে বইয়ের ছবিটাই বেটার। ওখানে একটু মানে ঝাপসা দেখতে পাচ্ছি আমি, সেই জন্য ওলট পালট লাগছে। সো বইয়ের ছবিটা রাদার দেন বেটার। সো তুমি দেখো, আমাদের মুখে মোট কয়টা দাঁত? আমাদের মুখে মোট 32টা দাঁত, দুই পাটিতে, এই পাটিতে 16টা, এই পাটিতে 16টা। এখন আমরা যদি ভাগ করে ফেলি, নিচের চোয়ালটাকে 2 ভাগে ভাগ করি, উপরের চোয়ালটাকে ভাগ করি, তাহলে এই পাশে 8টা, এই পাশে 8টা, এই পাশে 8টা, এই পাশে 8টা। ভালো মতো বোঝার জন্য খেয়াল করো, উপরের চোয়ালে 8 8 16, নিচের চোয়ালে 8 8 16। কোথায় কিভাবে থাকে দেখো, 2টা ইনসিসর, একটা ক্যানাইন, 2টা প্রিমোলার, 3টা মোলার। এই জিনিসটার নাম হলো, এইটার নামই হলো 2 1 2 3। আমি এইভাবে মনে রাখি, 2 1 2 3, ICPM। দন্ত সংকেত, মানুষের দন্ত সংকেত। আবারও বলতেছি, আমি কিভাবে মনে রাখি? ICPM, 2 1 2 3, ICPM, 2 1 2 3। ICPM 2123, ICPM 2123। সবাই এটা যাতে একদম, ভাইয়া জিওবার অংশ 7 করে সবই পড়াবো, A to Z সবই পড়াবো, একটা একটা করে যাচ্ছি। দেখো, A to Z সব পড়ানো হবে। তাহলে ICPM 2123, কথাটা কি ক্লিয়ার? কিভাবে মনে রাখবো? এখন তুমি তাকায় দেখো, তাহলে ভালো করে তাকাও। এটা কিন্তু এক পাটির এক অংশ, তার মানে আসলে এইরকম জিনিস 4 জায়গায় আছে। তো যদি বলো মোট দাঁত কয়টা, গুণ হবে 4 দ্বারা। ইনসিসর কয়টা আছে? ইনসিসর আছে 8টা। ক্যানাইন কয়টা আছে? 4টা। প্রিমোলার কয়টা আছে? 8টা। মোট কয়টা আছে মোলার? 12টা। সবগুলা যোগ করে দাও, সবগুলা যোগ করে দিলে কি উত্তর দাঁড়াবে? সবগুলা যোগ করে দিলে উত্তর দাঁড়াবে 32। সবগুলো যোগ করে দিলে দেখো 32। পরীক্ষায় খেয়াল করবা কি প্রশ্ন আসছে, তোমার শরীরে কয়টা ইনসিসর আছে, তোমার শরীরে কয়টা ইনসিসর আছে, তুমি উত্তর করবা ইনসিসর। 2 1 2 3, 2 কে 4 দিয়ে গুণ 8টা। মোলার আছে কয়টা? 3, 3 কে 4 দিয়ে গুণ, উত্তর হলো 12টা। উত্তর হলো 12টা। কথাটা কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? 2 1 2 3। তাহলে এই হলো দন্ত সংকেত। দন্ত সংকেত লিখতে হয় কিভাবে? লিখতে হয় এইভাবে, লেখার স্টাইলটা এইভাবে। এইটা হলো ট্রেডিশন, এইভাবে লেখে যে দেখো 2 1 2 3, উপর নিচ, উপরের পাটি নিচের পাটি, উপরের পাটি নিচের পাটি করে লেখে। 8 2 16, 16 16 32। এই হলো প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত। তোমরা তো জানো যে আমাদের 2 বার দাঁত গজায়। একবার যখন পৃথিবীতে জন্মাই, প্রথম 6 মাসে একবার দাঁত গজায়, সেটা 2 থেকে 3 বছর, 5 বছর, 6 বছর পর্যন্ত দাঁতগুলো গজায়। তারপর সেই দাঁতগুলো পড়ে যায়, নতুন দাঁত গজায়। ওই দাঁতগুলোকে বলে দুধ দাঁত, তাই না? তো বাচ্চাদের দুধ দাঁত থাকে। দুধ দাঁতে যেই দাঁতটা থাকে না তার নাম হলো প্রিমোলার। এই দাঁতটা বাচ্চাদের থাকে না, প্রিমোলার দাঁত থাকে না। তাহলে এবং দুধ দাঁত থাকে কয়টা? মোট 20টা। দুধ দাঁতের সংকেত হলো এইরকম 2 1 2। তো এটাকে যদি 4 দ্বারা গুণ করো, তাহলে ইনসিসর থাকে 8টা, 4টা, 8টা। উত্তর হলো মোট 20টা। 2 1 2, উত্তর হলো মোট 20টা। তুমি এখানে তাকায় দেখো, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে।
5-6 বছরের বাচ্চার, সবাই কমেন্ট করো, কোন ধরনের দাঁত থাকে না? 5-6 বছরের বাচ্চার কোন ধরনের দাঁত থাকে না বলো। 5-6 বছরের বাচ্চার কোন ধরনের দাঁত থাকে না? 33টা দাঁত কার? নিষাদের দাঁত 33টা। নিষাদ, তোর জন্য তো মনে হচ্ছে আবার এই গল্পটা বলতে হবে রে। যাই হোক, আজকে আর বলবো না, কিন্তু পরিস্থিতি নিষাদ, আমাকে বাধ্য করিস না তোর জন্য ওই গল্পটা বলে ফেলার জন্য। তো তাহলে আমরা দেখলাম যে 5-6 বছরের বাচ্চায় 20টা দাঁত থাকে, প্রিমোলার থাকে না। ডান, আমরা আশা করি উত্তর করতে পারবো। এখান থেকে সব প্রশ্ন তুমি উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। কোন দাঁত কি কাজে ব্যবহৃত হয়, বাংলা নাম, ইংলিশ নাম সব পড়ে ফেলতে পারবা। ডান, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই তো পড়া হয়ে গেল। এইবার এই জায়গাতে কি আছে? জিওভা। এখান থেকে তাকায় দেখো তো, আমাদের কি সুন্দর জিওভা। আমাদের জিওভার মধ্যে টেস্ট বার্ড থাকে। এই টেস্ট বার্ড গুলো আছে বলে দুনিয়া এত সুন্দর। আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে যেতে পারি, তোমার বিভিন্ন পছন্দের খাবার আছে, যেই খাবারটা খেতে কি মজা। তেঁতুল, দেখো একটা অদ্ভুত স্বাদ, তাই না? তেঁতুলের কথা শুনলে আমার জিভে জল চলে আসে, কেন জানো? এটা প্রাকৃতিক ভাবেই হয়তো বা ঘটছে। সামনে আমের মৌসুম আসতেছে, এক একটা আমের এক এক রকম স্বাদ। আমার সবচেয়ে প্রিয় আমের নাম হলো ল্যাংড়া। ফ্যান্টাস্টিক, একটা হালকা টক টক মিষ্টি। ওফ, এই যে খাবারগুলা, পৃথিবীতে যদি এই টেস্ট বাড না থাকতো, মানুষের এত কিছু, দেখো কত আয়োজন। ভাই, তুমি বিরিয়ানি খাও আর ভাত খাও, দুটার মধ্যে পার্থক্য হয় না? কিসে পার্থক্য? মূলত স্বাদে। যদি টেস্ট বাড না থাকতো, কি বিরিয়ানি, কি ভাত, কি মাংস, বালু খাইলেই বা কি যায় আসে, তাই না? সো খুব ইম্পর্টেন্ট এই যে স্বাদ, টেস্ট বাড খুব ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হলো, আমাদের শরীরে জিওভা, টেস্ট বাড গুলো দেখতে কেমন? তাকায় দেখো, এইটা একটা টেস্ট বাড, দেখতে পাচ্ছ? একটা টেস্ট বাড দেখতে কেমন? এটা একটা টেস্ট বাডের ছবি। ভাই কি বলেন? হ্যাঁ, এর মধ্যে দেখো কয়েকটা কোষ দেওয়া আছে, ভিত্তি কোষ, অবলম্বী কোষ, স্বাদ সংগ্রাহী কোষ, অনেকগুলা কোষের সমষ্টি একটা টেস্ট বাড। কোন স্নায়ু এই টেস্ট বাডটা নিয়ন্ত্রণ করে? আমাদের, আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা একটা গুরুত্বপূর্ণ পড়া, তোমাদেরকে জানিয়ে দেই, এটা ভবিষ্যতে লাগবে। এই হলো আমাদের জিওভা। আমরা তো খাবার অনুভব করি, আমাদের সকল অনুভূতি কোনো না কোনো স্নায়ুর মাধ্যমে হয়। আমাদের সকল অনুভূতি কোনো না কোনো স্নায়ুর মাধ্যমে হয়, কোনো না কোনো স্নায়ুর মাধ্যমে হয়। সামনের 2 থেকে 3 ভাগের 2 ভাগ আমাদের জিওভার সামনের অংশটুকু কোন স্নায়ুর মাধ্যমে, কোন স্নায়ুর মাধ্যমে টেস্ট বুঝতে পারো? উত্তর হলো 7 নাম্বার স্নায়ু, করোটিক স্নায়ু, ক্রেনিয়াল নার্ভ 7, যেটা না ফেসিয়াল। সবাই লিখে রাখো বইয়ের মধ্যে, এটা পরীক্ষায় আসবে। এইটা তোমার অন্য চ্যাপ্টারে আছে, সেখানে পড়াবো। এইখানে ভেগাস, এইখানে হলো গ্লোসোফ্যারিঞ্জিয়াল। এই 2টা স্নায়ু তোমার টেস্ট বাড নিয়ন্ত্রণ করে। আমাদের করোটিক স্নায়ু 12 জোড়া, 12 জোড়ার মধ্যে CN9, CN7, এই 2 জন। কারো যদি এই স্নায়ুগুলো নষ্ট হয়ে যায়, সে কিন্তু স্বাদ অনুভব করতে পারবে না। ট্রুথ, এই স্নায়ুগুলো যদি 2 পাশে নষ্ট হয়ে যায়, সে কিন্তু স্বাদ অনুভব করতে পারবে না। তাহলে আমাদের স্বাদ নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম কি? এটা কি স্লাইড পড়ালাম? স্বাদ নিয়ন্ত্রণ। স্বাদ নিয়ন্ত্রণকারী স্নায়ু, স্বাদ নিয়ন্ত্রণকারী স্নায়ু 7 এবং 9, যাতে মনে থাকে। সবাই এটা ব্রেনের মধ্যে ঢুকায় নাও, পারবা? মনে থাকবে? ঠিক আছে ইনশাআল্লাহ। তো দেখো, এই যে দেখো স্নায়ুতন্তু, এই স্নায়ুতন্তুটা কোথায় যায়? এই স্নায়ুগুলোতে যায়, তোমাকে তো জানাই দিলাম। এখন আমাদের জিহ্বার সামনের অংশ, আমাদের জিহ্বার সামনের অংশ, আমাদের জিহ্বা, এই যে আমাদের জিহ্বা, এইটার সামনের অংশটা মিষ্টি বুঝতে পারে, মিষ্টি। সামনের 2 পাশে বুঝতে পারে লবণাক্ততা, লবণাক্ততা, ঠিক আছে? পিছনের 2 পাশ বুঝতে পারে অম্লতা, টক, তেঁতুল টক। সবার পেছনে বুঝতে পারে তিক্ততা। এটা মনে রাখার জন্য তোমরা সবাই জানো যে এই সূত্রটা ব্যবহার করা হয়। কে যেন কমেন্টও করেছে, মিল অতি। সবার সামনে কি? মিষ্টতা, তার 2 পাশে লবণাক্ততা, তারপরে অম্লতা, তারপরে তিক্ততা। তিক্ততা মানে তিতা। আমলকি তিতা,
করলা, ওয়া! তিতা মানুষ সবচেয়ে কম পছন্দ করে, কিন্তু পৃথিবীতে সেই খাবারগুলাতে ধরো অনেক বেশি বেনিফিট যেগুলো তিতা, যেমন ধরো আমলকি, অনেক বেশি ভিটামিন সি, করলা, হ্যাঁ, যেগুলো স্বাদ খারাপ সেগুলোর মধ্যে অনেক অনেক ঔষধি গুণ, অনেক অনেক পুষ্টি। আবার যেগুলো স্বাদ ভালো, যেমন আইসক্রিম, সুগার, চিনি, স্বাদ ভালো, চিনি যেখানে দিব অনেক মজা হয়ে যাবে ওই খাবারটা, শরীরের জন্য খারাপ। তাহলে এইটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রিয় ভাই ও বোনেরা, পরীক্ষায় আসবে, একদম আসবে, ঠিক আছে? আর এই টেস্ট বাটগুলা প্রত্যেক 10 দিন পর পর নষ্ট হয়ে যায়, এটাও পরীক্ষা এমসিকিউ আসবে, 5 থেকে 10 দিন পর পর নষ্ট হয়ে যায় এবং নতুন করে প্রতিস্থাপিত হয়। দিস ইজ ইম্পর্টেন্ট, আশা করি পারবো। আমরা বলেছিলাম লালা গ্রন্থি। লালা গ্রন্থি কয় ধরনের? আমাদের লালা গ্রন্থি 3 ধরনের, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। শব্দগুলোর নামটা একটু দেখে দেখে পড়বা। আমি সবসময় বলি যে মুখস্থ করার কিছু নাই, জাস্ট বুঝলেই হয়ে যায়। প্যারোটিড, প্যার মানে পাশে, ওটিক মানে কান, কানের পাশে থাকে। সাব মেন্ডিবুলার, মেন্ডিবলের নিচে। এইখানে তুমি ধরে দেখো, বুঝতে পারবা। আমি তো বুঝতে পারতেছি, এই যে এই জায়গায় আমি তো ধরতে পারতেছি। সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, জিহ্বার নিচে। তাহলে এরা প্রতিদিন লালা তৈরি করে, এরা প্রতিদিন লালা তৈরি করে। তোমাকে প্রশ্ন করবে এরা প্রতিদিন কতটুকু লালা তৈরি করে, ভর্তি পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। 1200 থেকে 1500 ml লালা তৈরি করে, প্রচন্ড ইম্পর্টেন্ট। 1200 থেকে 1500 ml। সবাই এটাতে 10 স্টার মারো, 10 স্টার, 10 স্টার পরীক্ষায় আসবে। মুখগহ্বরে খাদ্য পরিপাক থেকে তোমাকে আর কেউ কোনো প্রশ্ন করে আটকাতে পারবে না, তুমি পুরোপুরি উত্তর করতে পারবা, তুমি A to Z উত্তর করতে পারবা। দ্যাটস অল। কারো কোনো প্রশ্ন আছে? মুখগহ্বরে খাদ্য পরিপাক সবাই উত্তর করতে পারবা? সবাই বলো, সব বুঝতে পেরেছো কিনা, কি অবস্থা? ওকে, ভেরি গুড, ইনশাআল্লাহ ঠিক আছে, সুন্দর। নিশাত, তুমি চলে যাও, আর পড়তে মন না চাইলে তুমি চলে যাও বাবা। আমরা 2 ঘন্টা করে পড়াবো, আমি বলেই দিয়েছি, আমি টোটাল 2 ঘন্টা করে পড়াবো। আমার এই 80টা ক্লাস, 160 ঘন্টা ক্লাসের মধ্যে আমি পুরো বায়োলজি শেষ করব। সো 2 ঘন্টা করে পড়াবো। এই 2 ঘন্টার আগে পরে একজন স্টুডেন্ট থাকলেও 2 ঘন্টা ক্লাস হবে, একজন না থাকলেও 2 ঘন্টা ক্লাস হবে, 2000 স্টুডেন্ট থাকলেও 2 ঘন্টা ক্লাস হবে। বেশি পড়ানোর সুযোগ নাই বা কম পড়াবো না। পাকস্থলীর পরিপাকটা শেষ করব এইবার। তাহলে মুখের মধ্যে খাবার পরিপাক করে ফেলেছি, এইবার খাবার অন্ননালীর মাধ্যমে চলে গেল। খাবার কোথায় চলে গেল? পাকস্থলীতে। এবার হলো পাকস্থলীর পরিপাক। পাকস্থলীর খাদ্য পরিপাক ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই কমেন্ট করো, পাকস্থলীতে শুধুমাত্র কোন জাতীয় খাবারের পরিপাক হয়? পাকস্থলীতে শুধুমাত্র কোন জাতীয় খাবারের পরিপাক হয়? শুধুমাত্র আমিষ। হ্যাঁ, শুধুমাত্র আমিষ। তবে ওই যে বলেছিলাম যে অল্প অল্প চর্বিটা মুছে দিয়েছিলাম, আবার অ্যাড করছি। তো আমিষ ও চর্বি আমরা মনে রাখবো, পাকস্থলীতে মূলত আমিষের পরিপাক হয়, মূলত আমিষের পরিপাক হয়। আমিষের পরিপাকের জন্য আমাদেরকে যে লাইনটা মনে রাখতে হবে সেটা হলো, এই জায়গাতে 3টা এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমিষের পরিপাকের জন্য।
পাজেরো গাড়ি, আমরা এই লাইনটা মনে রাখবো, পাজেরো। তুমি এই শব্দটা সবার আগে মনে রাখবা, যখনই পাকস্থলীর পরিপাকের কথা আসবে তখনই তুমি পাজেরোর কথা মনে করবা। ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভেরি ইম্পর্টেন্ট, পাজেরোর কথা মনে করবা। পাজেরো, পেপসিন, জেলাটিন, রেনিন। পাকস্থলীতে পরিপাক কারা কারা করে, কোন কোন এনজাইম করে, খুব ইম্পর্টেন্ট। আমিষ, মূলত আমিষ, অল্প পরিমাণ স্নেহ, চর্বি করে, অল্প পরিমাণ চর্বি করে, আমরা এটা মনে রাখবো। পেপসিন, জেলাটিন এবং রেনিন। পেপসিন, জেলাটিন এবং রেনিন, এই তিনটা কি আমিষ পরিপাককারী এনজাইম। পাজেরো, এটা কিন্তু বাকি জীবন লাগবে। পাকস্থলীতে আমিষ পরিপাককারী এনজাইমের নাম কি? আমিষ পরিপাককারী এনজাইমের নাম কি? পাকস্থলীতে আমিষ পরিপাককারী এনজাইমের নাম কি? মনে রাখবা পাজেরো, পেপসিন, জেলাটিন এবং রেনিন। এই এনজাইমগুলো কিভাবে কাজ করে সবার আগে মেইন পড়া পড়তে হবে, তারপরে বাকি পড়া। এই এনজাইমগুলো নিয়েই তো মূল আলোচনা, সেটাই সবার আগে পড়বো। তো আমরা খেয়াল করো, আমরা তো আমিষ খাইলাম, তুমি কি খাইছো? তুমি খাইছো মাংস, তাই না? মাংসটা সরাসরি আমিষ। এই আমিষটাকে ভাঙবে কে? ভাঙবে এই যে পেপসিন। তাহলে এই পেপসিন এটাকে ভাঙবে। তাহলে দেখো এখানে লিখলাম হলো পেপসিন, আমিষকে ভাঙবে পেপসিন। তাকায় দেখো কিসে পরিণত করবে, এটা ইম্পর্টেন্ট। এই যে তাকায় দেখো, আমিষকে ভাঙবে পেপসিন, দেখো অ্যামিনো অ্যাসিডে কিন্তু পরিণত করবে না, পরিণত করবে প্রোটিওজ এবং পেপটোনে। ভালো মতো তাকাও, খেয়াল করো, ওখানে ডিরেক্ট গ্লুকোজে পরিণত হয় নাই কিন্তু। টায়ালিন প্রথমে মল্টোজ বানাইছে, দেন মল্টেজের মাধ্যমে। একইভাবে এখানেও দুই ধাপে হবে, প্রোটিওজ প্লাস পেপটোন। দেখতে পাচ্ছ? তাহলে আমিষকে, এটা কিন্তু পরীক্ষা ডিরেক্ট এমসিকিউ আসবে, আমিষকে পেপসিন ভেঙে কিসে পরিণত করে? অ্যামিনো অ্যাসিড। উত্তর হলো না, অ্যামিনো অ্যাসিডে পরিণত। এটা অ্যামিনো অ্যাসিড এই কাজটা করে না। তাহলে অ্যামিনো অ্যাসিড এই কাজটা করে না। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড এই কাজটা করে না, দ্যাটস ফাইন। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড এটা করলো না। এরপরে তুমি তাকায় দেখো, তাহলে ওকে এইটুকু দেখলাম। তারপর দেখো জিলেটিন, আমরা অনেক সময় জিলেটিন নামক প্রোটিন খাই, আমাদের খাবারের মধ্যে জিলেটিন থাকে, এটাকে ভাঙে জিলেটিনেজ। এটাও পেপটোন এবং পলিপেপটাইডে পরিণত করে। দুধের মধ্যে যে আমিষটা থাকে, দুধের প্রোটিনের নাম কেসিন, কেসিনটাকে ভাঙে পেপসিন, পলিপেপটাইড। যদিও এখানে পেপসিন লেখা আছে, কিন্তু আগের বইগুলাতে এখানে রেনিন লেখা ছিল, আগের বইগুলাতে রেনিন লেখা ছিল। নতুন আপডেটেড এডিশনে স্তন্যপায়ী প্রাণীদের মতো মানব শিশুতে রেনিন তৈরি হয় না। এইটা নতুন আপডেট, এইটা গত এক বছরে নতুন আপডেট। অথচ আমরা গত 15 বছর ধরে, ভাই, আমরা গত 15 বছর ধরে এই পড়াচ্ছি দুধের কেসিনকে কে পলিপেপটাইডে পরিণত করে বা প্যারাকেসিনে পরিণত করে? উত্তর হলো রেনিন। এইবার এই 6 মাস আগে এই আপডেটটা স্যার করে ফেললেন, অথচ তিনি গত 30 বছর ধরে এই পড়াচ্ছেন, এই যে রেনিন। এখন ভাই তাহলে আমরা কি করব? আমরা এটা কি লিখবো? আপডেটেড বই যেটা আছে সেটাই লিখবা। কিন্তু পরীক্ষায় কিন্তু আগের বই থেকেও প্রশ্ন আসতে পারে, অতীত থেকেও রিপিট হতে পারে। তো রেনিন মানব শিশুতে তৈরি না হোক, অন্যান্য সকল জায়গায় তো রেনিন তৈরি হয়, গরুর মধ্যে তো তৈরি হয়, গরুর পাকস্থলীতে তৈরি হয়। এই হলো কথা, ঠিক আছে? সো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া পাজেরো। তো পাজেরোর মধ্যে মূলত পা আর জে, পাজের বিক্রিয়াটাই ইম্পর্টেন্ট। আর রেনিন তো নাই। দুধের কেসিনকে কে পরিণত করে প্রোটিওজে? পলিপেপটাইডে কে পরিণত করে? উত্তর হলো পেপসিন। এটার উত্তর হলো পেপসিন। আচ্ছা, তাহলে এই তো আমরা এইটা মূল কথা এইটা জেনে গেলাম। পাজেরোর মূলত এখানে পাজেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর এখান থেকে আরেকটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা হলো এই যে পেপসিন, এইটা থাকে কি হিসাবে? এইটা থাকে পেপসিনোজেন হিসাবে। পেপসিনোজেন, এটাকে পেপসিনে পরিণত করে কে? HCl। এই এমসিকিউটা আসবে, আমাদের পাকস্থলীতে পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে কে? উত্তর হলো HCl। এইটা একটা ফ্যান্টাস্টিক এমসিকিউ।
আচ্ছা, একজন বলছে ভাইয়া তানভীর প্রধান গরু আমিষ খাওয়া শুরু করেছে। ওহে তানভীর, গরু আমিষ খায় না তোমাকে কে বলেছে? গরু খায় না এমন কি আছে? গরু মূলত তৃণভোজী, কিন্তু সকল গাছের মধ্যেই তো সবকিছু আছে। অল্প পরিমাণে শর্করা আছে, অল্প পরিমাণে প্রোটিন আছে, অল্প পরিমাণে স্নেহ আছে। নাহলে তোমার কি মনে হয় যে শুধুমাত্র ঘাসের শর্করা খেয়ে দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারে? তানভীর, অল্পবিদ্যা ভয়ঙ্করী তানভীর, গরু আমিষ খায় না তো খেয়ে কি খায়? অবশ্যই খায়। তবে শাক, যেমন আমরা যখন কোনো একটা খাবারকে বলি যে এটা কি খাবার, যেমন ধরো ডিম, আমরা ডিমকে বলি এটা একটা আমিষ জাতীয় খাবার, কিন্তু এর অর্থ কি ডিমের মধ্যে শুধু আমিষ আছে? না। ধরো ডিমের মধ্যে 60% থাকে আমিষ, 20% থাকে শর্করা, 20% থাকে চর্বি। কিন্তু যেহেতু এটার মধ্যে প্রধানত আমিষ থাকে, সেই জন্য এটাকে বলা হয় আমিষ জাতীয় খাবার। একইভাবে পৃথিবীতে একদম সলিড প্রকৃতিতে যে খাবারগুলো পাওয়া যায় সবকিছুর মধ্যেই সব রকম খাবারের একটা মিক্সচার থাকে। একইভাবে গরু তো মূলত ঘাস খায়, তাই না? গাছ লতাপাতা খায়, গাছ লতাপাতার মধ্যে এভরিথিং আছে। এটার মধ্যে শর্করার পরিমাণ বেশি, কিন্তু আমিষ বলো, চর্বি বলো, একইভাবে ভিটামিন, খনিজ লবণ সবকিছুর মিক্সচার। তার মানে গরুরও তোমার আমার মতো হুবহু একই রকম ডাইজেস্টিভ সিস্টেম আছে, একই। ঠিক আছে তানভীর, না জানাটা কম না, তবে না জেনে কমেন্ট করে দেওয়াটা রিস্কি। দ্যাটস ফাইন, সুন্দর, তাহলে আমরা এটা জেনে গেলাম। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা ফাইন, তাহলে এখান থেকে এই এমসিকিউটা আসবে যে পেপসিনোজেনকে কে সক্রিয় করে? উত্তর হলো HCl এটাকে সক্রিয় করে। দ্যাটস গ্রেট। ওকে, এখন পাকস্থলিতে যে খাবারটা যায়, দেখো পাকস্থলিতে খাবার কতক্ষণ থাকে, এটা একটা এমসিকিউ আসবে। 4 থেকে 9 ঘন্টা। ওকে, 9 ঘন্টা অবস্থান করে। ওকে, তারপরে প্রশ্ন আসবে পাকস্থলিতে HCl কোন অ্যাসিড ক্ষরণ হয়? HCl কোন কোষ থেকে আসে? প্যারাইটাল কোষ। পড়বো। পাকস্থলিতে প্রাচীরে কয়টা স্তর? পাকস্থলীর পেশির 3টা স্তর। পাকস্থলিতে পেশির কয়টা স্তর? পাকস্থলীর পেশির 3টা স্তর। ভালো করে তাকাও, পাকস্থলিতে তৈরি হয় পেস্ট। পাকস্থলিতে এত কিছু করে যে জিনিসটা তৈরি হবে তার নাম হলো পেস্ট। সবাই আমাকে বলো তো, মুখগহ্বরে কি তৈরি হবে? খাবার চাবানোর পরে কি তৈরি হবে? মুখগহ্বরে কি তৈরি হবে? পাকস্থলিতে খাবারটা যেরকম ভাঙচুর হয়ে তৈরি হবে সেটার নাম কি? দুইটার কিন্তু 2 রকম নাম। বলো কোনটার কি নাম? কোনটার কি নাম? বোলাস। সাবাস, ভেরি গুড। তাহলে এইটার নাম হলো বোলাস, আর এইটার নাম হলো পেস্ট। ফ্যান্টাস্টিক, সাবাস, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। তাহলে এই তো এমসিকিউ, যারা ক্লাসটা করবে বললাম তো A to Z পারবা। এখন পাকস্থলী চাপ দেওয়ার ফলে তৈরি হলো পেস্ট। এরপর এনজাইমগুলো কাজ করলো, এনজাইমগুলো কাজ করার পর এই পেস্টের উন্নত ভার্সন তৈরি হয় যেটার নাম কাইম বা মন্ড। তাকায় দেখো, পেস্টের সাথে পেস্ট প্লাস জুস, গ্যাস্ট্রিক জুস, এটার নাম কাইম। এমসিকিউ আসবে। কাইম কাকে বলে? পাকস্থলীতে খাবারগুলো চূর্ণ হওয়ার পর তার সাথে গ্যাস্ট্রিক জুস মিশ্রিত হয়, এই অবস্থাটার নাম হলো কাইম। এই অবস্থার নাম হলো কাইম বা মন্ড। দ্যাটস ফ্যান্টাস্টিক, ডান, হয়ে গেল পড়া। পাকস্থলী দেখতে কেমন? দ্রুত পড়াই দিচ্ছি, 2 মিনিট লাগবে। পাকস্থলী দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, তথ্যটা পড়তে হবে। পাকস্থলী কতটুকু ধারণ ক্ষমতা? তুমি তাকায় দেখো, 1.5 থেকে 2 লিটার। তুমি কতটুকু খাবার গ্রহণ করতে পারো? 1.5 থেকে 2 লিটার। তবে বলা হয় শরীরের নাম মহাশয়, যাহা খাওয়াবেন তাহাই সয়, মানে যাহা সহাবেন তাহাই সয়। তার মানে কি? তার মানে হলো যে তুমি যত খাবা এটা কিন্তু আস্তে আস্তে প্রসারিত হতে পারে। সেই জন্য দেখবা কিছু মানুষ আছে সেই খাবার খায়, সেই খাওয়া দাওয়া করে, একদম বিখ্যাত গল্প আছে না, আগের দিনে খাদক বজলু যে একাই একটা গরু খেয়ে ফেলতো। সম্ভব, সম্ভব। আবার যারা কম খেতে খেতে পাকস্থলী ছোট হয়ে আসে, ওর অল্প খেলেই পেট ভরে যায়। তো এরকম মানুষগুলো ভালো, যারা অল্প খায়।
মনে রাখবা দুনিয়াতে না খেয়ে খুব কম মানুষ মারা যায়, পৃথিবীতে বেশিরভাগ মানুষ মারা যায় ওভার ইটিং এর কারণে। বেশি বেশি খাইছে, শরীরে বিভিন্ন জায়গায় চর্বি জমে সে মারা গেছে, এটাই সত্যি। ঠিক আছে, দ্যাটস ফ্যান্টাস্টিক। তো দেখো একটা ছোট্ট বাচ্চা দেখবা অল্প অল্প করে খায়, একটু খাওয়াইলা ওর পেট ভরে গেল, কারণ ওর ধারণ ক্ষমতা 30 ml। কোথায় 2 লিটার, কোথায় 30 ml? মায়ের পেট থেকে। পৃথিবীতে তোমার যদি ছোট্ট ভাই বোন থাকে দেখবা অল্প একটু ফিডার খাইলো 30 ml খাইলো। ঠিক আছে, ছোট্ট যখন বয়স 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস, যখন বড় হবে আস্তে আস্তে সেটা বাড়ে। যেমন তোমাদের এখন 1 লিটার ধারণ ক্ষমতা, অবশ্যই আমি তোমাদের চেয়ে বেশি খেতে পারবো কারণ আমি প্রাপ্তবয়স্ক, তোমরা এখন বয়স সন্ধিকালে আছো, টিন এজ। তোমাদের বয়স 18, 18 বা 19, 18 বা 17, 18 বা 19, তাই না? তো তোমরা এখন টিন এজে আছো, তোমরা এখন সর্বোচ্চ 1 লিটার খাবার এই জায়গায় ধরাতে পারবা। পাকস্থলীর 2টা প্রান্ত, একদিক দিয়ে খাবার ঢোকে আর একদিক দিয়ে বের হয়। যে দিক দিয়ে খাবার ঢোকে অন্ননালী দিয়ে খাবারটা ঢোকে, দেখো অন্ননালী দিয়ে খাবারটা ঢোকে। তো যেই প্রান্তটা দিয়ে অন্ননালী প্রবেশ করে সেই প্রান্তটার নাম কার্ডিয়া। সেই প্রান্তটার নাম কি? সেই প্রান্তটার নাম হলো কার্ডিয়া। কেন এটার নাম কার্ডিয়া? কারণ এর উপরেই থাকে হার্ট, মানে হার্টের পাশে যে প্রান্তটা সেটার নাম কার্ডিয়া। উপর থেকে খাবারটা ঢুকলো, এখানে হার্ট, তো এটার নাম কার্ডিয়া। তারপরে যে এখানে পাকস্থলী, কথা ক্লিয়ার? তারপর খাবারটা তো বের হয়ে যাবে, বের হওয়ার প্রান্তটার নাম পাইলোরাস। বের হওয়ার প্রান্তটার নাম হলো পাইলোরাস। ডান? তাহলে ঢোকার পথের নাম কার্ডিয়া, বের হওয়ার প্রান্তের নাম পাইলোরাস। মাঝে যা আছে সেগুলো তুমি এখন পড়বা। মাঝে দেখো এই জায়গাটা দেখতে উঁচু গম্বুজের মতো হয়ে আছে, এটা নাম ফান্ডাস। ফান্ডাস মানে গম্বুজ। এই জায়গাতে গ্যাস জমা থাকে, গ্যাস, ফান্ডিক গ্যাস জমা থাকে। আমরা তো যখন এরকম নেই, কিছু বাতাস তো পাকস্থলীতেও ঢুকে, এই বাতাসটা এই জায়গায় জমা হয়, ফান্ডিক গ্যাস। এটা আমাদের খাবার হজমে একটু সাহায্য করে, বুঝতে পারলাম? তাহলে ফান্ডাস, গম্বুজের মতো এলাকাটার নাম কি? ফান্ডাস। এরপরে প্রশ্ন করবে যে দেখো এই এলাকাটার নাম কি, এই এলাকাটার নাম কি? এটা একটা বাঁক। একইভাবে এই এলাকাটার নাম কি? এটাও একটা বাঁক। এই যে বাঁক, এগুলোর নাম বাঁক, জাস্ট এটার নাম বাঁক। এটার নাম ছোট বাঁক, এটার নাম বড় বাঁক। হাস্যকর নাম, বাট এটাই নাম, ছোট বাঁক বড় বাঁক। ডান? পুরোটা বডি, মাঝখানে পুরোটা বডি। তাহলে তুমি তাকায় দেখো, কার্ডিয়া, যেই প্রান্তটা দিয়ে অন্ননালী প্রবেশ করে সেটার নাম কার্ডিয়া, যেই প্রান্তটা দিয়ে ডিওডেনাম বের হয়ে যায় সেটার নাম পাইলোরাস। ফান্ডাস গম্বুজের মতো অংশটা, এই মাঝখানেটা হলো দেহ। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেহ এবং পাইলোরাসের মাঝে একটা ছোট্ট জায়গা আছে, এটা স্পেশাল জায়গা, এটাকে বলে অ্যান্ট্রাম। এই অ্যান্ট্রামটার একটা গুরুত্ব আছে। এই অ্যান্ট্রামটাতে আসলে গুরুত্ব, খাবার এখানে কিছুটা জমা থাকে, যখন খাবারটা এখান থেকে বের হয়ে যায়, এটা ওয়েটিং রুম, এখানে খাবারটা লাস্ট বার ওয়েট করে অ্যান্ট্রাম। তো অ্যান্ট্রাম আলাদা একটু গুরুত্ব বহন করে, অ্যান্ট্রামটা আলাদা করে নামটা মনে রাখতে হবে। অ্যান্ট্রামে ক্যান্সার হয়, খুবই গুরুত্বপূর্ণ। পাকস্থলীর ক্যান্সারগুলো বেশিরভাগ সময় অ্যান্ট্রামে হয়। বডিতে তো হয়, পুরো পাকস্থলী জুড়ে তো হয়ই, অ্যান্ট্রামে অনেকটা ক্যান্সার হয়। বুঝতে পারলাম? তাহলে অ্যান্ট্রামেও ক্যান্সার হয়ে থাকে, সেই জন্য অ্যান্ট্রাম আলাদা করে গুরুত্ব দিয়ে পড়তে হবে। দ্যাটস অল। তাহলে পাকস্থলীতে খাদ্য পরিপাক, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে 2-3টা প্রশ্ন আছে। পাকস্থলীতে স্নেহ পরিপাক কে করে? গ্যাস্ট্রিক লাইপেজ, জাস্ট নামটা পড়তে পারো, লাল পাজেরো লাইপেজ। চর্বি কিছুটা পরিপাক হয় পাকস্থলীতে, বাট মূল চর্বির পরিপাক আসলে ক্ষুদ্রান্তে হয়, পাকস্থলীতে খুব কম পরিমাণে হয়। পাকস্থলীতে এতগুলা এনজাইম থাকে, HCl থাকে, পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না? কারণ পাকস্থলীর চারপাশের গায়ে প্রচুর পরিমাণে কোটিং দেওয়া থাকে, মিউকাসের আবরণ, ফলে এই এনজাইমগুলা বা HCl পাকস্থলী নিজের গায়ে স্পর্শ করতে পারে না। ঘরের মধ্যে কাজ করে কিন্তু নিজের দেওয়ালটাতে স্পর্শ করতে পারে না, নাম্বার 1। নাম্বার 2, এই এনজাইমগুলো যখন পাকস্থলীর ভেতরে থাকে তখন এগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এরা যুদ্ধ করতে পারে না। তখন এরা যুদ্ধ করতে পারে যখন এরা পাকস্থলীর ভেতরে প্রবেশ করে। তো এই কয়েকটা কারণ পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না, এটা তোমার হোমওয়ার্ক রিডিং পড়ার জন্য, এটা তুমি নিজে পড়লেই বুঝতে পারবা, এটা খুব আহামরি কিছু না। তোমার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেইটা হলো এইটা, এখান থেকে এমসিকিউ আসবে। তুমি সব সময় শুনেছো গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, আলসার, আলসার মানে ক্ষত, পাকস্থলীতে ক্ষত তৈরি হতে পারে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ক্ষত তৈরি হওয়ার মূল কারণ 2টা। পাকস্থলীতে ক্ষত তৈরি হওয়ার মূল কারণ 2টা, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক আলসার হবার মূল কারণ 2টা। একটা হলো কেউ যদি নিয়মিত ব্যথার ঔষধ খায়,
কেউ যদি নিয়মিত ব্যথার ওষুধ খায়। আরেকটা হলো ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটার নাম খুবই ইম্পর্টেন্ট, হেলিকোব্যাক্টর পাইলোরি। এটা পরীক্ষায় আসবে, হেলিকোব্যাক্টর পাইলোরি। বাপ রে বাপ, কি যে ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াটার নাম, তুমি বিশ্বাসও করতে পারবে না। ভয়ঙ্কর ব্যাকটেরিয়া। এই ব্যাটা একই সাথে আলসার, এই ব্যাটা একই সাথে ক্যান্সার, সবকিছু করতে পারে এই ব্যাকটেরিয়াটা। একটা প্রশ্ন যদি আসে, পাকস্থলীতে আলসারের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া, তোমার উত্তর হবে হেলিকোব্যাক্টর পাইলোরি। ঠিক আছে, কথাটা কি ক্লিয়ার? ওকে, সুন্দর। যারা বেশি বেশি ব্যথার ওষুধ খায় তাদের আলসার বেশি হয়, এবং কাদের হয়, যাদের তোমার পেটে হেলিকোব্যাক্টর পাইলোরি থাকতে পারে। যদি কারো বেশি বেশি অ্যাসিডিটির সমস্যা থাকে, অ্যাসিডিটির সমস্যা, যে বুক খুব জ্বালা পোড়া করে, বুক খুব জ্বালা পোড়া করে, তাহলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে বেশ কিছু অ্যান্টিবায়োটিক দিবে। কেন? এই হেলিকোব্যাক্টর পাইলোরিগুলোকে মেরে ফেলার জন্য। জাস্ট কিল দেম, বার্ন দেম অল, কিল দেম অল, এদেরকে মেরে ফেলার জন্য। তাহলে এই হলো মূল পড়া। কথা ক্লিয়ার? তাহলে সুন্দর, আমরা পাকস্থলীতে পরিপাক পড়ে ফেললাম, সবাই বলো মারহাবা। থাকলো ক্ষুদ্রান্তে পরিপাক বাকি, ক্ষুদ্রান্তে পরিপাক পড়ে ফেলবো। আজকে ক্ষুদ্রান্তে পরিপাক পড়াতে মন চাচ্ছে না। এই অংশগুলো দেখাই দিই যেগুলো আমরা পড়ে ফেলেছি। লালা গ্রন্থি, যেগুলো পড়ে ফেলেছি দেখো, লালা গ্রন্থি কয় জোড়া? উত্তর হলো 3 জোড়া। প্যারোটিড, সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। প্রতিদিন কতটুকু তৈরি হয়? 1200 থেকে 1500। লালার পিচ কত? যে কয়েকটা লাইন দাগাই দিচ্ছি, পরীক্ষার বাইরে কোনো প্রশ্ন আসবে না। লালার মধ্যে পানি থাকে কতটুকু? 95 থেকে 99% পানি। লালার মধ্যে কোন এনজাইম থাকে? দেখো, লালার মধ্যে মোটা এনজাইম টায়ালিন এবং মল্টেজ, ওটাই মূলত, বাকিগুলা ভাত পানি, এগুলা পড়বা না। লালার কাজ কি? রিডিং দিবা। লালার মধ্যে যেহেতু পানি, খাবারটাকে নরম করে, এই করে সেই করে। মিউসিন কি করে পড়বা। ক্লোরাইড স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। ওই যে টায়ালিনকে সক্রিয় করে কে? স্যালাইভারি অ্যামাইলেজ হলো টায়ালিনের অপর নাম। এটা পড়ে নিবা এই লাইনটা, ঠিক আছে? ওকে। তারপরে এই যে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ কোন শর্করাকে ভাঙতে পারে? জটিল শর্করা, রান্না করা শর্করাকে ভাঙতে পারে। দেখো, রান্না করা খাবারকে ভাঙতে পারে, কত গুরুত্বপূর্ণ লাইন। রান্না করা খাবারগুলা ভাঙে মুখে, আর যেগুলো রান্না করা না সেইগুলা ভাঙে হলো ক্ষুদ্রান্তে। ভেরি ইম্পর্টেন্ট। রান্না করা খাবার, রান্না করা শর্করা ভাঙে মুখে, যেগুলো রান্না করা শর্করা নয় সেইগুলো ভাঙবে ক্ষুদ্রান্তে। লাইসোজাইম এনজাইম থাকে এটার মধ্যে। লাইসোজাইম, মুখের লালা, দেখো থুতু বলে না, তোমার হাত কোথাও কাটা গেল থুতু লাগাতে বলে না, থুতু লাগাতে বলে না, কেন থুতু লাগাতে বলে? কারণ এটার মধ্যে লাইসোজাইম এনজাইম থাকে, এইটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এই তো লালার কাজ। তো লালা থেকে মূলত কি আসবে? এমসিকিউ আসবে। এটা থেকে তোমার রিটেন প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, সো আমি তোমাকে এটা পুরোটা খেয়াল করাই দিলাম। তাহলে লালা আমাদের পড়া শেষ। পাকস্থলী যেহেতু পড়ছিলাম, তো পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থিটা পড়াই দিতে হবে, না হলে এটা পরের দিন চাপ হয়ে যাবে। বের করো, পেজে চলে যাও, নিচের দিকে চলে যাও। গ্যাস্ট্রিক গ্রন্থিটা পড়াই দেই, গ্যাস্ট্রিক গ্রন্থিটা পড়াই দিই। ছোট বাঁকে কি আলসার হয়? মূলত আলসার ছোট বাঁকের এলাকাতেই হয়, কারণ এইটা একটু সোজা। এই বাঁকটা যদিও নাম বাঁক, কিন্তু এই বাঁকটা বেশি আলসার কোথায় হয়? ছোট বাঁকে। এই রকম, এটা যেহেতু বেশি বাঁক, খাবারগুলা এই দিক দিয়ে চলে যেতে চায় ছোট বাঁক এলাকায়, এই এলাকাতে আলসার বেশি হয়, এই এলাকাতে ক্যান্সার বেশি হয়। কে যেন বলছে? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট ক্লাস কবে? রুটিন দিয়ে দিলাম তো, নেক্সট ক্লাস বোধহয় কালকেই। ওকে ফাইন। গ্যাস্ট্রিক গ্রন্থি দেখো, এইটা পরীক্ষায় আসবে। ও ভাই ও বোনেরা, ও ভাই ও বোনেরা, পেছনে মমির মান্দারা যারা বসে আছো, এইটাতে 100 স্টার মেরে দাও, 100 স্টার মেরে দাও। এইটাতে 100 স্টার মেরে কমেন্ট করো ডান, 100 স্টার মেরে দাও। 100 স্টার মারো, 100 স্টার মারে ডান কমেন্ট করো, মেরে ডান কমেন্ট করো, ডান।
পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক গ্রন্থি ছবি দেখো, এটা অনেক আমরা না বুঝে মুখস্থ করি। না বুঝে মুখস্থ করার কিছু নাই, জাস্ট বুঝে নিলে পড়া খুবই সহজ। গ্যাস্ট্রিক গ্রন্থি মানে কি? গ্রন্থি মানে অনেকগুলো কোষের সমষ্টি, একটা দল। অনেকগুলো লোক মিলে একটা দল তৈরি করে না? তো একই রকম ভাবে গ্যাস্ট্রিক গ্রন্থি মানে কি? অনেক ধরনের কোষের সমষ্টি। এই যে তাকায় দেখো, এইটা হলো একটা গ্যাস্ট্রিক গ্রন্থি। দেখো তো, এই যে পাকস্থলীর গা, এই গায়ের মধ্যে এই যে অনেকগুলা কোষ, দেখো তো কয়েক রকমের কোষ, লাল লাল কোষ, নীল কোষ, হলুদ কোষ, সাদা কোষ। কোষগুলো দেখতে কেমন? সাদা কোষ, নীল কোষ, লাল কোষ, হলুদ কোষ। এইগুলোর নাম হলো গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ। তুমি তাকায় দেখো, ব্যাপারটা কি খুব কঠিন কিছু? লাল কোষগুলোর নাম কি? প্যারাইটাল কোষ। এরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে। লাল কেন? অ্যাসিড দিলে যে কোনো জায়গায় পুড়ে লাল হয়ে যায়। তো দেখো, প্যারাইটাল কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। তারপর চিফ কোষ, চিফ ইয়োলো, ইয়োলো টুপি পরে বসে আছে, পেপসিনোজেন এবং গ্যাস্ট্রিক লাইপেজ ক্ষরণ করে। তাহলে পেপসিন যে আসে কোথা থেকে আসে? চিফ কোষ থেকে আসে। এই গ্যাস্ট্রিক গ্রন্থের নিচের দিকে থাকে একটা কোষ, জি কোষ, যেটা থেকে গ্যাস্ট্রিন নামক হরমোন আসে। যদিও এটা বহিঃক্ষরাতন্ত্রের অংশ না, বাট জেনে রাখো যে গ্যাস্ট্রিক আসে কোন কোষ থেকে? জি কোষ থেকে। আচ্ছা, মিউকাস কোষ থেকে কি আসে? মিউকাস কোষ থেকে মিউসিন আসে। এই তো, তার মানে এই রকমের বিভিন্ন রকমের কোষ থাকে। এখন ভাই বইয়ের সাথে তো মিললো না, বইয়ের মধ্যে কি দেওয়া আছে তাকায় দেখো, অক্সিনোটিক কোষ। প্রিয় ভাই বোনেরা, যাহাই অক্সিনোটিক তাহাই প্যারাইটাল, যাহাই প্যারাইটাল তাহা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে। ডান। ভাই একটু আগে বলে চিফ কোষ, চিফ কোষের জায়গায় নাম দেওয়া কি? জাইমোজেনিক কোষ, এখান থেকে পেপসিনোজেন আসে। দেখা যাচ্ছে? ওকে। মিউকাস কোষ থেকে কি আসে? মিউকাস বা মিউসিন আসে। আর্জেন্টিনা কোষ বা আর্জেন্টাফিন কোষ, আমার কোষ আর্জেন্টিনা, আর্জেন্টিনা থেকে আসে সেরাটোনিন। কেমনে মনে রাখবো? বর্তমান পৃথিবীর সেরা ফুটবল দলের নাম কি? আর্জেন্টিনা। সেরা, সেরাটোনিন, সেরাটোনিন মনে রাখবে হবে। সেরোটোনিন তুমি যেমন মনে রাখো, এই সেরোটোনিন কি করে? পাকস্থলী থেকে খাবারগুলোকে নিচের দিকে নিয়ে যায়। তোমরা বিশ্বাস করো, তুমি যদি গত 10 বছরের গাজী আজমল স্যারের বইয়ের একটা তুলনা করো, শুধুমাত্র এই প্যারাটা, গাজী আজমল স্যারকে এই ভিডিওটা লাগলে পাঠিয়ে দিও। এই প্যারাটা উনি প্রত্যেক বছর চেঞ্জ করেছেন, প্রত্যেক বছর। বিশ্বাস না হলে মিলিয়ে নিও। গত 5 বছরের 5টা বই নাও, 5 বছরের 5টা বই এই প্যারাটা 5 রকম ভাবে দেওয়া। তিনি গত বছর লিখেছিলেন ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর্জেন্টাফিন কোষ থেকে আসে। এই বছর তিনি বললেন ইন্ট্রিনসিক ফ্যাক্টরও প্যারাইটাল কোষ থেকেই আসে। সেরোটোনিনের আলোচনা এতদিন ছিলই না, এবার তিনি সেটাকে যুক্ত করেছেন আমার আর্জেন্টিনার কোষের সাথে। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? তো যাই হোক, তো প্রিয় ভাই ও বোনেরা, ব্যাপারটা কিন্তু কঠিন, ব্যাপারটা কিন্তু কঠিন, মনে রাখা কঠিন। তো যাতে মনে না ভুলে যাও, তা আমি এটা এইভাবে মনে রাখছি, একবারে যাতে সবগুলো নাম উল্টাপাল্টা না লাগে, আমি এটা এইভাবে মনে রাখি। হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড ফ্যাক্টর, এইভাবে মনে রাখি আমি। মানে কি? হাইড্রোজেন মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পার মানে কি? প্যারাইটাল। যেইটাই প্যারাইটাল, যেইটাই প্যারাইটাল সেইটাই অক্সিনোটিন, অক্সিনোটিক। ভাই একই জিনিস এত নাম, ইন্ট্রিনসিক ফ্যাক্টর। দুইটা নাম দুইটা ক্ষরণ একসাথে পড়ে ফেলতে হবে। দুইটা নাম দুইটা ক্ষরণ একসাথে পড়ে ফেলতে হবে। পারবো ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করো পারবা কিনা, বুঝতে পেরেছো? আরমান ভেরি গুড। ঠিক আছে, পারবো ইনশাআল্লাহ। এইটাতেই মূলত গ্যাঞ্জামটা লাগে। মিউকাসটা পারবা, আর্জেন্টিনার সেরা এটাও পারবা, আর চিফ কোষ যেটার অপর নাম প্যারাইটাল, সরি, যেটার অপর নাম জাইমোজেনিক কোষ, যেখান থেকে পেপসিনোজেন আসে। ঠিক আছে, তো এটা তো এমনিই মনে রাখতে পারো যে তাকায় দেখো, পেপসিনোজেন, জাইমোজেনিক, জেন জেন তো মিল আছে, তো এটা তো ঝামেলা না। চিফ কোষ, তোমার যে চিফ সে কি খায়? পেপসি খায়। তোমার দলের যে চিফ বা হেড সে কি খায়?
সে পেপসি খায়। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। প্রতিদিন কতটুকু গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়, এই সবকিছু মিলায় কতটুকু ক্ষরণ করে এরা? 2 লিটার। 2 লিটারের বোতল, লালা ক্ষরণ হয় 1200 থেকে 1500, এইটা ক্ষরণ হয় 2 লিটার, এইটা ক্ষরণ হয় 2 লিটার। কথাটা কি ক্লিয়ার? ওকে, ফ্যান্টাস। এই তো। আর এই যে দেখো গ্যাস্ট্রিন কোষ, ছবি দেখাই দিছি, জি কোষ থেকে কি আসে? গ্যাস্ট্রিন আসে। ওকে, এছাড়া এন্টারোক্রোমাফিন কোষ, এখান থেকে হিস্টামিন আসে। বাপ রে বাপ, হিস্টামিন এগুলা গাজী আজম স্যার ইচ্ছা মতো যুক্ত করেছে। হিস্টামিন অনেক জায়গা থেকে আসতে পারে। তোমাদের বইয়ে 2 জায়গার কথা বলা আছে। একটা তো এন্টারোক্রোমাফিন কোষ, যেটা মাত্র পড়ালাম, যেটা গ্যাস্ট্রিক কোষে পাওয়া যায়। আরেকটা হলো বেসোফিল থেকে আসে, বেসোফিল। গাজী আজমল স্যারের বই 2 জায়গায় থেকে। হিস্টামিন কোন কোন জায়গা থেকে আসে? বেসোফিল থেকে আসে এবং এন্টারোক্রোমাফিন কোষ থেকে আসে। এগুলা কিসে? এগুলোর থেকে মূলত এমসিকিউ আসবে। যে ছবিটা আমি তোমাকে দেখালাম, এই দেখো কি সুন্দর একটা ছবি, এই যে ছবিটার দিকে তাকাও, দেখতে পাচ্ছ? চিফ কোষ, এন্টারোক্রোমাফিন কোষ, প্যারাইটাল কোষ, মিউকাস কোষ, এই হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। এক একটা এক এক কালার। দিস ইজ বিউটিফুল। এটার কতটুকু পানি? 99.45% পানি, বাকি অল্প একটু এনজাইম। এটার কাজ কি? এইটার কাজ পেপসিন এনজাইমটাকে, পেপসিনোজেনটাকে সক্রিয় করে HCl ব্যাকটেরিয়া গুলাকে মেরে সাইজ করে দেয়। সেজন্য পাকস্থলীর পিএইচ দেখো, পাকস্থলীর পিএইচ কত? 1 থেকে 2। ভাই, পাকস্থলীর, যদি পাকস্থলীর যে খাবারগুলো আছে সেগুলো তোমার গায়ে পড়লে তোমার গা পুড়ে যাবে, তোমার গা পুড়ে যাবে, পুড়ে তোমার গা পুড়ে যাবে। ঠিক আছে? আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটা ভিটামিন B12 শোষণ করার জন্য অত্যাবশ্যক, খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন B12 আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে জানিয়ে দেই, এটা জানতে হবে। ভিটামিন B12 না থাকলে তুমি, এই যে আমি যেভাবে নড়াচড়া করতে পারতেছি, করতে পারতাম না, চোখে দেখতে পারতাম না, পা অনুভূতি শূন্য হয়ে যেত। ভিটামিন B12 এতটা গুরুত্বপূর্ণ, ব্রেনের ফাংশন নষ্ট হয়ে যেত। এই ভিটামিন B12 তুমি খাবা, খাওয়ার পর এটা হজম করতে, শোষণ করতে সাহায্য লাগে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। কোনো কারণে ইন্ট্রিনসিক ফ্যাক্টর না থাকলে তোমার শরীর ভিটামিন B12 শোষণ করতে পারে না, ফলে তুমি ওই রোগগুলোতে আক্রান্ত হও। খুবই ইম্পর্টেন্ট, ইন্ট্রিনসিক ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দ্যাটস অল। তাহলে আমরা আজকে 2টা জিনিস পড়ে ফেললাম, পাকস্থলীতে পরিপাক এবং মুখগহ্বরে পরিপাক। আগামীকালকের ক্লাসে ক্ষুদ্রান্তের পরিপাক দিয়ে পড়া শুরু করব, ক্ষুদ্রান্ত শেষ করব, তারপরে পরশুর ক্লাসে, নেক্সট ক্লাসে বাকি চ্যাপ্টার আলোচনা শেষ করব। তাহলে আজকে ক্লাস যারা যারা নোট করেছো ডিএমসি ড্রিমার্স গ্রুপে সাবমিট করতে হবে। তোমরা আমাকে বলো যতটুকু পড়াইছি বুঝতে পেরেছো কিনা। ক্লাস শেষে যে কোনো প্রশ্ন থাকলে ডিএমসি ড্রিমার্স গ্রুপে পোস্ট করতে হবে। সবাই বলো বুঝতে পেরেছো কিনা, আমরা বুঝতে পেরেছি কিনা, বুঝতে পেরেছি কিনা। ভিটামিন B12 এর আরেকটা নাম হলো কোবালামিন। ফলিক অ্যাসিড হলো ভিটামিন B9 এর অপর নাম। কোবালামিন, কোবালামিন, ফলিক অ্যাসিড। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, দ্যাটস ফ্যান্টাস্টিক। সুন্দর ভাইয়া, দুটাই রেজাল্ট একসাথে দিয়ে দিব। যারা তন্দ্রা আপন নোট আপলোড করেছো সেটাও রেজাল্ট পেয়ে যাবা। ওকে, তাহলে ফার্স্ট পার্ট পড়াবেন না? আরে সবই তো পড়াবই করছে ভাইয়া, ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ। ভিটামিন B12 কি আরবিসি তৈরি করে? ভিটামিন B12 আরবিসি কেন তৈরি করবে? ভিটামিন B12 তোমাকে খাইতে হবে, বাইরে থেকে, দুনিয়া থেকে খাইতে হবে। বাচ্চারা আজকে ভাইয়া আর্জেন্টিনা কোষ নিয়ে মোমেন্ট পোস্ট দিবা। ভাইয়া আগে তন্দ্রাপুর ক্লাসে নোট আপলোড করেছি। ওকে, থ্যাংক ইউ। আমরা 1 ঘন্টা 45 মিনিট ক্লাস করলাম আজকে, আমার মনে হয় প্রথম ক্লাস হিসেবে ঠিক আছে। দ্যাটস ফ্যান্টাস্টিক। সো চলো শেষ করি, তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। রুটিন তো দিয়ে দিয়েছি সুন্দর করে, একদম তোমরা রুটিন তো দেখতেই পাচ্ছ। রুটিনটা একবার চেক করে নিই। কালকেই তো ক্লাস আছে, পরশুদিন ক্লাস আছে, পরশুদিন দেখা হবে ইনশাল্লাহ। পরশুদিন মনে 7টার দিকে ক্লাস নিতে হবে, নাকি কালকেই নিয়ে নিব? না, কালকে তো লঞ্চিং লাইভ আছে, কালকে নিতে পারবো না। ইনশাল্লাহ পরশুদিন ক্লাস নেবো। হ্যাঁ, এই চ্যাপ্টারের মেগা এক্সাম হবে, ক্লাস শেষে এই চ্যাপ্টারের মেগা এক্সাম হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ নীল আকাশ,
থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।